আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকের লেকচার হচ্ছে লেকচার নম্বর 4। এখানে যে টাইটেল থাকছে ভার্বাল নাউন জেরান্ড পার্টিসিপল। তো জেরান্ড পার্টিসিপল খুব কনফিউজিং টপিকস, আমরা জানি। এই দুইটা টপিকস আমাদের খুব বেশি ঝামেলা করে, যে বিশেষ করে কোন আইএনজি জেরান্ড আর কোন আইএনজি পার্টিসিপল। আচ্ছা, আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের মতো আচরণ করলে তাকে আমরা জেরান্ড বলি, আর ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ মতো আচরণ করলে তাকে পার্টিসিপল বলে। এই ধারণাটা আমাদের একটা বদ্ধমূল ধারণা। আর শুরুতে ভার্বাল নাউন নিয়ে একটু কথা বলবো। ভার্বাল নাউন নিয়ে তেমন কিছু কথা বলার নাই, কারণ হচ্ছে এখান থেকে বিসিএস জগতে কেবলমাত্র একটা প্রশ্ন ছিল, 39 বিসিএস হেলথ। এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে। দ্য অর্নিং অফ দ্য অথরিটি ফলস ডিপ ইয়ার্স, এই প্রশ্নটা আসছিল 39 বিসিএস এ। আচ্ছা, ভার্বাল নাউনটা কি, এটা কিছুটা ধারণা পেয়ে গেছেন। ভার্বাল শব্দটি হয়েছে ভার্ব থেকে যা কিছু উৎপত্তি হয় সেটাই হয়ে যায় ভার্বাল ওয়ার্ড। ভার্ব থেকে নাউনের উৎপত্তি হলে ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভের উৎপত্তি হলে ভার্বাল অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন উৎপত্তি হলে ভার্বাল প্রেপোজিশন, এবং যদি কনজাংশন উৎপত্তি হয় তাহলে ভার্বাল কনজাংশন। আচ্ছা, তো এটাই পরীক্ষায় আসে। কিভাবে আসে? এই আইএনজি যুক্ত ভার্বাল নাউনটা পরীক্ষায় আসে। তো এখানে লেখা আছে, দেখেন, দা এবং অফ। দা এবং অপের মাঝখানে যদি আইএনজি থাকে সেই আইএনজিটা হচ্ছে ভার্বাল নাউন। দা এবং অপের মাঝখানে যদি কোনো আইএনজি থাকে, রিডিং, রাইটিং, স্লিপিং, আর্নিং, এরকম আছে, তাহলে এরকম থাকলে সেটাকে বলা হবে ভার্বাল নাউন, কারণ ভার্ব থেকে নাউনের সৃষ্টি হয়েছে। কেন নাউন? খেয়াল করেন, আমরা যদি বলি যে আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, তাহলে নাউনই তো। আর্টিকেলের পরে তো বসছে দা আর্টিকেল, তাহলে দা আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা হচ্ছে নাউন হয়। অ্যাডজেক্টিভ হতে পারে যদি নাউনকে মডিফাই করার জন্য বসে, তো বসে নাই, একটি ওয়ার্ডই আছে, তাহলে ওয়ার্ডটি হচ্ছে নাউন। ওকে, তো এটা হচ্ছে ভার্বাল নাউন, ভার্ব থেকে আসছে। তাহলে খেয়াল করি, রিডিং, এরপরে রিডিংটা মাঝখানে বসতে পারে, বাক্যের শেষের দিকে বসতে পারে, শুরুর দিকে বসতে পারে, কিন্তু দা এবং অফ, প্রেপোজিশন অফ এর আগে আর্টিকেল দা এবং অফের মাঝখানে আইএনজি। আরেকভাবে বসতে পারে সাফিক্স যোগ করে, যেটা আমরা অলরেডি এটা সামনের দিকে পড়বো। সেটা হচ্ছে যে এটা কোনো পড়ি নাই, আমরা পড়বো যে ভার্বের সাথে এল যোগ হয়ে বা মেন যোগ হয়ে, মেন্স বা এল যোগ হয়ে যদি কোনো শব্দ তৈরি হয়, এটা হচ্ছে নাউন হয়। অ্যাসিভ, অ্যাসিভমেন্ট, পানিশ, পানিশমেন্ট, প্রপোজ, প্রপোজাল, এল যোগ হচ্ছে আর মেন যোগ হচ্ছে। ঠিক একেবারে যদি বলি রিসাইট, রিসাইটাল, ডিসমিস, ডিসমিসাল, কমিট, কমিটাল। তো কোনো ভার্বের সাথে এল যোগ হয়ে এটা ভার্বাল নাউন তৈরি হতে পারে, বা মেন যোগ হয়ে ভার্বাল নাউন তৈরি হতে পারে। এটাকে বলা হয় সাফিক্স, প্রত্যয় যোগে, প্রত্যয় যোগ করে শেষে কোনো সংকেত বা সাউন্ড যোগ হলে সেটাকে বলা হয় সাফিক্স যোগে গঠিত শব্দ। তাহলে ভার্বের সাথে কিন্তু ভার্বাল অর্থ হচ্ছে ভার্ব থেকে তৈরি হতে হবে। সব মূল শব্দটা থাকবে ভার্ব, ভার্ব থেকে যদি কোনো নাউনের তৈরি হয় ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভ তৈরি হয় ভার্ব। আচ্ছা, এগুলো আমরা দেখাচ্ছি যে ভার্বাল অ্যাডজেক্টিভ কোনটা আছে। এরপর বলা হচ্ছে যে সকল জেরান্ডটি ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জেরান্ড না। জেরান্ড যেগুলো হয় সেগুলো তো ভার্ব থেকেই হয়, নাউন হয়ে যায়, তাহলে ভার্বাল নাউন। কিন্তু এর বাইরে যে সাফিক্স যোগ করে ভার্বাল নাউন হচ্ছে সেগুলো তো জেরান্ড না। যেমন প্রপোজাল, যেমন রিফিউজাল, রিমুভাল, এগুলো ভার্ব থেকে হচ্ছে, কিন্তু একটা আইনজি যুক্ত নাউন না, ভার্বাল। এল যুক্ত নাউন। ডিসমিসাল, এল যুক্ত নাউন, খেয়াল করতে হবে, এটা এল যুক্ত নাউন। প্রপোজাল, এল যুক্ত নাউন। অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, এটা এল যুক্ত নাউন। অ্যাচিভমেন্ট, পানিশমেন্ট, হ্যাঁ, এগুলো এল যুক্ত নাউন। তাহলে আইএনজি যুক্ত নাউন না, জেরান্ড হতে হলে আইএনজি যুক্ত নাউন হতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল জেরান্ডগুলোই ভার্বাল নাউন হবে, কারণ তারা ভার্ব থেকে নাউনের সৃষ্টি করে। ওকে, ডান। এখন আসেন আমরা লিখবো যে আইডেন্টিফিকেশন অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। এখন আমরা খাতায় লিখে ফেলি আইডেন্টিফিকেশন অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, এই কথাটা লিখে ফেলতে হবে। আইডেন্টিফিকেশন অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। ঠিক, কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা? প্রশ্ন করার সময় এখন অবশ্য হয়নি, এই জন্য প্রশ্নটা জানতেও চাচ্ছি না। তাহলে আইডেন্টিফিকেশন অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, এটা আমরা এখন খাতায় লিখে ফেলি, এবং সাথে লিখবেন যে কেবলমাত্র নাউনের স্থানে জেরান্ড বসতে পারে। কেবলমাত্র নাউন এর স্থানে জেরান্ড বসতে পারে, কেবলমাত্র নাউনের স্থানে জেরান্ড বসতে পারে। কিন্তু অ্যাডজেক্টিভ
কমা ভার্ব কমা অ্যাডভার্ব কমা প্রেপোজিশন। তাহলে আমরা কি কি বললাম? কেবলমাত্র নাউনের স্থানে জেরান বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ কমা ভার্ব কমা অ্যাডভার্ব কমা প্রেপোজিশন এবং কনজাংশন এর স্থানে পার্টিসিপল বসতে পারে। দেখেন আপনার কনসেপ্ট কিন্তু পরিবর্তন হয়ে গেল এখন, এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। এটা সেটা আমরা আগে কি জানতাম, যে নাউনের স্থানে জেরান বসে, এটা জানতাম আগে থেকে, আর অ্যাডজেক্টিভ স্থানে পার্টিসিপল বসে। আর এখন কি জানলাম, অ্যাডজেক্টিভ স্থানে বসে, ভার্বের স্থানে বসে, যেটা ভার্ব সেটাই পার্টিসিপল। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভার্বের স্থানে বসে, প্রেপোজিশনের স্থানে বসে, কনজাংশনের স্থানে বসে, হ্যাঁ এগুলো বসে। ইন্টারজেকশন দরকার হয় না, ইন্টারজেকশন অনেক দেশে পড়ানো হয়। তাহলে অ্যাডজেক্টিভের স্থানে পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ সেটা পার্টিসিপল হতে পারে, ভার্ব পার্টিসিপল হতে পারে, অ্যাডভার্ব পার্টিসিপল হতে পারে, প্রেপোজিশন কনজাংশন এগুলো কি হতে পারে বলেন, পার্টিসিপল হতে পারে। কিন্তু আগে কি জানতাম, শুধু অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপল হয়। এই কনসেপ্টটা ভুল ছিল। তাহলে আমরা দু একটা উদাহরণ দিচ্ছি, একটু দেখেন। তাহলে এইটুকু মাথায় রাখেন, কেবলমাত্র নাউন এর স্থানে। এখন নাউন কোথায় বসে, নাউন কোথায় কোথায় বসে এটা আমাদের জানতে হবে। আমরা অলরেডি জেনে গেছি, আমরা সাবজেক্ট, অবজেক্ট, কম্পাউন্ড নাউন এগুলো ক্লাস করেছি। অস্বীকার করার কোনো সুযোগ না, আপনি ক্লাসগুলো দেখবেন। সাবজেক্ট মানে কি, যার ভার্বের দরকার আছে। তাহলে কোনো আইএনজি যদি ভার্বের দরকার হয়, সেটা জেরান, সেটা নাউন। নাউনের স্থানে কে বসবে? আচ্ছা, আমরা যদি বলি যে প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটি হয় সেটা নাউন হয়, আচ্ছা তাহলে এটা জেরান্ট হয়। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ড বসে সেটা নাউন হয়, তাহলে এটা জেরান্ট হয়। অবজেক্ট নাউন হয়, আমরা পড়েছি অবজেক্ট, কি বা কাকের উত্তর অবজেক্ট নাউন হয়, তাহলে এটা জেরান্ট হয়। এগুলো আমরা পড়ে আসছি, তাহলে খেয়াল করতে হবে, এগুলো আমাদের পড়া শেষ। কমপ্লিমেন্ট এগুলো আমরা পড়ে আসছি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি বা কাকের উত্তর, অর্থাৎ ভার্বের পরের ওয়ার্ডটি এবং আগের ওয়ার্ডটি যদি একই ব্যক্তি হয় তাহলে এটা নাউন হয়, ওটা কমপ্লিমেন্ট হয়। তাহলে সকল কমপ্লিমেন্টই জেরান্ট হয়। আচ্ছা, যদি ভার্বের আগের ব্যক্তি এবং পরের ওয়ার্ডটি যদি ওই নাউন বা পরের অবস্থা প্রকাশ করে, তাহলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভ পার্টিসিপল হয়। তা আপনাকে নাউনটা ক্লিয়ার থাকতে হবে, নাউন কোথায় কোথায় বসে। নাউনের জায়গাগুলো কিন্তু ফিক্সড। আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে আর্টিকেলের পরে জেরান্ট বসে। ভেরি সিম্পল, যে দ্য গোয়িং, দ্য রাইটিং, দ্য রিডিং অফ দ্য হিস্ট্রি, তাহলে এটা ভার্বাল নাউন মানে জেরান্ট, সকল ভার্বাল নাউন জেরান্ট। আচ্ছা, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে, তাহলে জেরান্ট বসে। আবার দেখেন, আপনি বলছেন যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে সাবজেক্ট হিসেবে জেরান্ট বসে। অবজেক্ট হিসেবে নাউন বসে, তো অবজেক্ট হিসেবে জেরান্ট বসে। তাহলে এগুলো তো প্রায় জানতেই হচ্ছে অবজেক্ট। তাহলে আর বাকি যে পার্সোনাল থাকছে, বাকি থাকছে ভার্ব থাকছে, অ্যাডভার্ব থাকছে, অ্যাডজেক্টিভ থাকছে, প্রেপোজিশন, কনজাংশন যেগুলো থাকছে সবই হচ্ছে পার্টিসিপল, কেবল নাউনটা হচ্ছে জেরান্ট। আচ্ছা, যেমন ধরুন যে একটু খেয়াল করেন, the class is interesting. তাহলে খেয়াল করি যে ভার্বের যে পরের ওয়ার্ডটি আছে, এটা দেখেন এই সাবজেক্টের, এই ক্লাসটি অবস্থা বোঝাচ্ছে। তাহলে ভার্বের পরের ওয়ার্ডটি যদি সাবজেক্টের অবস্থা বোঝায়, অবস্থা, তাহলে এটা কি হবে বলেন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা জেরান্ট না পার্টিসিপল? আমরা বলেছি শুধু নাউনটা হচ্ছে জেরান্ট, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, দ্য গার্ল ইজ রিডিং। খেয়াল করেন, দ্য গার্ল ইজ রিডিং, এই ভার্বের পরে কি কোনোভাবেই এই নাউনটির অবস্থা বা অবস্থান কোনোটাই কি বোঝায়?
আমরা কি বলতে পারবো দ্য গার্ল ইজ রিডিং, মেয়েটি হচ্ছে পড়া। আবার মেয়েটি কোথায় পড়ছে, মেয়েটি কোথায় আছে, রিডিং তো এটা কোনো প্লেসের নাম না। তাহলে দেখেন এটা কি বা কেমন, কোন উত্তর কিন্তু হচ্ছে না। সোজাসুজি এটা একটা ভার্ব হচ্ছে, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের সাথে আইএনজি হলে সেই বাক্যের প্রধান ভার্ব সেটাই হয়। এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এটা হচ্ছে বি ভার্ব। খেয়াল করতে হবে, আমরা বলেছিলাম যে বি ভার্বের পরে নাউন বসে, আমরা বলেছিলাম বি ভার্বের পরে প্রোনাউন বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, ডাবল পজিটিভ ফর্ম বসে, ঠিক আছে। বি ভার্বের পরে যদি হোয়াট বা হু এর উত্তর হয় তাহলে আমরা এটা দেখেছিলাম নাউন বসে। বি ভার্বের পরে হাউ এর উত্তর হলে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে হোয়ার এর উত্তর হলে অ্যাডভার্ব বসে, কিন্তু কখনো বলি নাই যে বি ভার্বের পরে ভার্ব বসে। তাহলে এখন এটা বলছি ভার্ব, তার মানে এটা বি ভার্ব না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তাহলে আপনি এখন কিভাবে চিনবেন কোনটা অক্সিলারি ভার্ব? চেহারা তো একই, চেহারা তো একই রকম, দুটা তো ইজ, দুটা সাউন্ড বা লিখতে একই সময় লাগে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোন ইজ অক্সিলারি ভার্ব, কোন ইজ বি ভার্ব? মনে রাখতে হবে বি ভার্বের পরে কখনো ভার্ব বসবে না, আপনি চাইলেও বসতে পারবেন না। বি ভার্বের পরে কখনো ভার্ব বসিবে না। বি ভার্বের পরে নাউন বসিবে, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসবে, বি ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, বি ভার্বের পর প্রোনাউনের দুটি ফর্ম বসবে, একটা সাবজেক্টিভ একটা ডাবল পজিটিভ, তাই না? দিস ইজ আই, দিস ইজ মাইন, খেয়াল করতে হবে। তাহলে এরকম বসবে। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। কারণ দেখেন এটা কির উত্তর হয় না, কাকের উত্তর হয় না, কেমনের উত্তর হয় না, হোয়ারের উত্তর হয় না। তাহলে কোশ্চেন কালে এটাকে বি ভার্বে ফেলা যাচ্ছে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্ব। তার মানে এটা হচ্ছে বাক্যের ভার্ব। যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, ডাইরেক্ট অ্যান্সার হবে ভার্ব। তাহলে সকল ভার্ব জেনারেল না পার্টিসিপল? পার্টিসিপল। The girl entered the room. The girl entered the room laughing. The girl entered the room laughing. খেয়াল করেন, মেয়েটি প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো? রুমে। খেয়াল করেন, তাহলে এই রুমটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। The girl entered, entered হচ্ছে ভার্ব, প্রশ্ন করেন। The girl entered, প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো? রুমে। আমরা অ্যাডভার্বিয়াল পড়েছি, রুমে। কোথায় উত্তর? অ্যাডভার্ব, এটা প্লেস হয়, এটা প্লেস, অ্যাডভার্ব। কিভাবে প্রবেশ করলো? হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে রুমে প্রবেশ করলো। তাহলে কোথায় উত্তর অ্যাডভার্ব হয়, কিভাবে উত্তর অ্যাডভার্ব হয়। তাহলে যদি বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি এটা কি বলবেন? অ্যাডভার্ব। তাহলে সকল অ্যাডভার্ব জেরান্ট হয় না পার্টিসিপল হয়? পার্টিসিপল হয়। মজার জিনিস শিখতেছেন কিন্তু, খেয়াল করেন, সকল অ্যাডভার্ব পার্টিসিপল হয়, জেরান্ট না। আচ্ছা, আর কি কি লেখা ছিল এখানে? তাহলে অ্যাডজেক্টিভ দেখলাম, ভার্ব দেখলাম, অ্যাডভার্ব দেখলাম। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরপরে ছিল কি? প্রিপোজিশন। আচ্ছা, আই উইল কল ইউ, আই উইল কল ইউ রিগার্ডিং ফলোয়িং, আচ্ছা, ফলোয়িং দ্য ক্লাস। আই উইল কল ইউ ফলোয়িং দ্য ক্লাস। এখানে ফলোয়িংটা কি? দেখেন, আমরা যদি ফলোয়িংটা না লিখে আমরা লিখতাম যে আই উইল কল ইউ আফটার দ্য ক্লাস, ক্লাস শেষে তোমাকে ফোন করব, আই উইল কল ইউ আফটার দ্য ক্লাস। তাহলে এই আফটারকে আপনি কি বলতেন? প্রিপোজিশন। প্রিপোজিশন, আফটার হতো প্রিপোজিশন। এখন যে প্রিপোজিশনটা ভার্ব থেকে আসে সেটার নাম ভার্বাল প্রিপোজিশন, যে অ্যাডভার্বটা ভার্ব থেকে আসে এটার নাম ভার্বাল অ্যাডভার্ব, যে অ্যাডজেক্টিভটা ভার্ব থেকে আসে সেটার নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারেস্ট থেকে আসছে ইন্টারেস্টিং, লাভ থেকে আসছে লাভিং, আর এটা তো অরিজিনাল ভার্বই। এটা একটা প্রেপোজিশন, আমরা প্রেপোজিশনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এখানে ফলোয়িং হচ্ছে প্রেপোজিশন, কারণ সে নাউন বা প্রোনাউনকে অ্যাড করে বাক্যের নতুন অংশ বৃদ্ধি করেছে। এখানে কিন্তু সেন্টেন্স শেষ হতে পারতো, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব, সেন্টেন্স শেষ। কিন্তু কোনো ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে যোগ করে সেন্টেন্স বৃদ্ধি করে তখন তাকে প্রেপোজিশন বলে। এটা আফটার অর্থে ফলোয়িংটা হচ্ছে প্রেপোজিশন, এটাকে বলা হয় ভার্বাল প্রেপোজিশন, কারণ ফ্লো হচ্ছে ভার্ব, এই ফলো থেকে আসছে ফলোয়িং। তাহলে এটা একটা প্রেপোজিশন। তাহলে সকল প্রেপোজিশন জেরান্ট হয় না পার্টিসিপল হয়? পার্টিসিপল হয়, খেয়াল করতে হবে। তাহলে আপনাদের কনসেপ্টগুলো দেখেন এনরিচ হচ্ছে।
কনসেপ্ট এনরিচ করা দরকার। আমি তো প্রশ্ন দেব, আপনাকে বোঝার জন্য কি ধরনের প্রশ্ন হবে সেগুলো তো আমি দিব, কিন্তু আপনার বোঝার জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। যে আমরা মনে করতাম শুধু অ্যাডজেক্টিভই কি পার্টিসিপল, একটা ভুল ধারণা ছিল, তাই না? আমরা এটাকে মনে করতাম অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে মনে করতাম পার্টিসিপল অ্যাডজেক্টিভটা, কিন্তু ভার্বও পার্টিসিপল, অ্যাডভার্বও পার্টিসিপল, প্রিপোজিশন পার্টিসিপল, ইভেন কনজাংশনও পার্টিসিপল। I will go with you. I will go with you, আমি তোমার সাথে যাব। I will go with you, আমি তোমার সাথে যাব। Providing, দেখেন provide থেকে আসছে providing, providing you come here, তুমি যদি এখানে আসো। Providing এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে শব্দটা হচ্ছে provide, প্রোভাইড থেকে আসছে প্রোভাইডিং, এটাকে বলা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন কাকে বলে? কনজাংশন বলে যখন দুটা পূর্ণাঙ্গ স্বাধীন বাক্যকে, কনজাংশন পূর্ণাঙ্গ স্বাধীন ভার্বকে, ফাইনাইট ভার্বকে, এই যে ফাইনাইট ভার্ব চিনতে হবে, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব মানে দুটো সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্সকে যে কনজাংট করে, দুটো ইন্ডিপেন্ডেন্ট মিনিংকে যে কনজাংট করে, ইন্ডিপেন্ডেন্ট মিনিং মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। দেখেন ইউ কাম হিয়ার, এটা আলাদা সেন্টেন্স, আই উইল গো উইথ ইউ আলাদা সেন্টেন্স, সম্পূর্ণ স্বাধীন একটি বাক্য, দুটো বাক্য দুই পাশে বসে আছে, স্বাধীন বাক্য, দুটো স্বাধীন বাক্যকে যে কনজাংক্ট করে, অ্যাড করে, সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে এই কনজাংশনটা এসেছে ভার্ব থেকে, প্রোভাইড থেকে প্রোভাইডিং, তাহলে ভার্বাল কনজাংশন। আর যে কোনো ধরনের কনজাংশন হলেই হলো, কনজাংশন হলেই হলো, এটা একটা কনজাংশন। প্রোভাইডেড লিখতাম তবুও তো এটা কনজাংশন, খেয়াল করেন না কেন, প্রোভাইডেড লিখলেও কনজাংশন। তাহলে সকল কনজাংশন জেরান না পার্টিসিপল? পার্টিসিপল। আমাকে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের নতুন আইডিয়া তৈরি হয়েছে কিনা জেরান পার্টিসিপল সম্পর্কে, এটুকু জানতে চাচ্ছি। 18 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা, আপনার ক্লাসগুলো করতে পারছি না, আমি পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার এই বছর পরীক্ষাই হবে না, বেলা শেষে বসন্ত। আপনি এমনি অনেক ইংলিশ ভালো পারেন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ক্লাসগুলো না পারলেও আপনার জীবনে বসন্ত আসবে, কারণ আপনি এমনি ইংলিশ ভালো পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর সেই ক্ষেত্রে অনেক সময় পাওয়া যাবে বিসিএস এর জন্য, অনেক সময় পাবেন ইনশাল্লাহ, এটা নিয়ে। আর আমি তো আছি, এই আস্থাটুকু আমার উপরে রাখেন, ঠিক আছে? আমি যা প্রতিশ্রুতি দিই এর চেয়ে ক্লাস বেশি নেব, কম নেব না। কোনো সমস্যা থাকলে সবসময় পাশে আছি, ঠিক আছে? প্রফেশনাল না হতে পারে, কিন্তু আপনার সাথে যে রিলেশন এটা তো থাকবে। আমরা ক্লিয়ার? আমরা বলতে চাচ্ছি শুধু নাউনের স্থানে, নাউন যে জায়গাগুলোতে বসে, এই জায়গাগুলোতে যে আইএনজি থাকে বা আইএনজি না থাকে, পার্টিসিপল আমরা কথা বলবো। আইএনজি থাকে তাহলে জেরান, সরি আইএনজি থাকলে জেরান। নাউন যে জায়গাগুলোতে বসে, নাউন সাবজেক্ট হিসেবে বসে, আমরা তো সাবজেক্ট অবজেক্টের ওখানে লিখেছিলাম যে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে নাউন, সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে নাউন ক্লজ, নাউন প্লাস জেরান, জেরান কিন্তু পড়েছিলাম। অবজেক্ট কে, কি বা কাকের উত্তরটি যদি আইএনজি হয়, জেরান্ট হয়, তাহলে সেটা অবজেক্ট। কি বা কাকের উত্তরটি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। 7টি টপিকস আমরা সাবজেক্টে দেখেছি, 7টি টপিক অবজেক্টে দেখেছি, তাহলে সেখানে কিন্তু জেরান্টের কথা উল্লেখ ছিল। কমপ্লিমেন্টে আমরা বলেছিলাম কমপ্লিমেন্ট মানে মিলে যাবে, একেবারে পরিপূরক হবে, এবং সেটা যদি ব্যক্তিটাই পরিপূরক হিসাবে থাকে, আমি বললাম আই এম মাহবুব, তাহলে আয়ও যে মাহবুব সে, আম আই স্টুডেন্ট, তাহলে আমি স্টুডেন্ট আর আমি একই ব্যক্তি, তাহলে এটা কিন্তু নাউন। নাউন তাহলে যদি আই এম অনেস্ট, তাহলে এই অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ আমার অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমরা কমপ্লিমেন্টকে দুভাগে বিভক্ত করেছিলাম। কমপ্লিমেন্ট দুটি পার্টস হয়েছে হয়, একটা হচ্ছে কি নাউন, আর একটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তাহলে ওই কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু কি বসতে পারে বলেন? জেরান বসতে পারে, জেরান। সিং ইজ বিলিভিং, জেরান বসতে পারে, তাহলে এখানে কিন্তু দুটাই জেরান, সিং ইজ বিলিভিং, এটা আমরা দেখবো। এটা আমরা শুধু দেখলাম যে আমাদের ভুল কনসেপ্ট ছিল যে শুধু অ্যাডজেক্টিভটাই হচ্ছে পার্টিসিপল হয়, এটা একটা ভুল ধারণা ছিল আমাদের মধ্যে। শফিকুল ইসলাম সাবিক, বিভার্ব যেমন
কি লাগছে? উত্তর হলে পার্টিসিপল হয়। হ্যাঁ, বিভার কেমন হতে হলে পার্টিসিপল হয়, কিন্তু এটা বিভার না, এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিভাবে বুঝবেন? তখন কোনো কিছুর উত্তর পাবেন না আপনি, এই গালের অবস্থাও পাবেন না, গালের অবস্থানও পাবেন না, গালকে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবেন না, হাউ দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবেন না, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এক কথায় পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াস টেন্সই পার্টিসিপল। মনে থাকবে, আই উইল বি রাইটিং, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা পার্টিসিপল। আই ওয়াজ রাইটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পার্টিসিপল। আই অ্যাম গোয়িং পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যত কন্টিনিউয়াস ফর্ম আছে, হ্যাঁ, প্রেজেন্ট প্রোগ্রেস যেটাকে বলা হয়, যত প্রেজেন্ট প্রোগ্রেস আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, সবগুলো হচ্ছে জেরান্ড না পার্টিসিপল? পার্টিসিপল। তাহলে সবগুলো অ্যাডজেক্টিভ পার্টিসিপল, সবগুলো ভার্ব পার্টিসিপল, সবগুলো অ্যাডভার্ব পার্টিসিপল, সবগুলো প্রেপোজিশন পার্টিসিপল, সবগুলো কনজাংশন পার্টিসিপল, কেবল সবগুলো নাউন হচ্ছে জেরান্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শুধুমাত্র পার্টিসিপল গুলো লিখলাম যে কোন কোন জায়গায় বসে। ভার্ব পার্টিসিপল হয়, অ্যাডভার্ব পার্টিসিপল হয়, কনজাংশন, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভ পার্টিসিপল হয়। এখন আমরা লিখব যে পার্টিসিপল তিন প্রকার। জেরান্ডকে আলোচনা করি নাই, একটু বোঝালে ভালো হয় নাবিল তালুকদার, আমাদের একটু না পুরোটাই বোঝাবো। আমরা কিন্তু জেরান্ড আলোচনা করি নাই, জেরান্ড নিয়ে কোনো কথা হবে না, কারণ জেরান্ড আমরা অনেকটা জানি। আমাদের প্রবলেম হচ্ছে পার্টিসিপল নিয়ে। তাহলে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, ভাষা লিখেন। পার্টিসিপল তিন প্রকার, ভাষা লিখেন। জেরান্ডের কোনো প্রকারভেদ নেই, পার্টিসিপল তিন প্রকার। ব্র্যাকেটে লিখতে পারেন জেরান্ডের প্রকারভেদ হয় না। পার্টিসিপল তিন প্রকার, জেরান্ডের প্রকারভেদ নেই। পার্টিসিপল তিন প্রকার। এক, প্রেজেন্ট পার্টিসিপল। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যার চেহারা হচ্ছে জেরান্ডের মতো, এই যে আইএনজি। দুই, পাস্ট পার্টিসিপল, যার চেহারা আমরা ছোটবেলা থেকে চিনে আসছি, V3। ওই যে V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কিন্তু আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। গো, ওয়েন, গান, ডান, রিটেন, ইটেন, ফরগেটেন। আপনারা কিন্তু ফাইনাইট ভার্ব পড়েছেন, খেয়াল করেন। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপল, এটা V3 থাকবে, কিন্তু তার আগে হ্যাভিং যোগ হবে, হ্যাভিং প্লাস V3। এই যে এই ব্যাপারগুলো একটু খেয়াল করেন, যে হ্যাভিং প্লাস V3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফরগেটেন। হ্যাভিং এর পরে যা বসে কেবলমাত্র V3 বসে। আমি জন্য সাধারণত বলে থাকি যে হ্যাভরা যে চার ভাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড আর হ্যাভিং, এই চার ভাইয়ের পরে সবসময় V3 বসবে। আপনি চিনলেও V3, না চিনলেও V3। আপনার চেনা না চেনা আপনার ব্যাপার। আপনি একটা ভাব চিনেন না, আপনি বলছেন যে হ্যাভিং কাট, এই কাটকে আমি চিনি না, কাট, পুট, লেট, সেট, স্প্রেড, টেলিকাস্ট, হিট, এরকম যেতে আপনি জানেন বিষয়গুলো। আচ্ছা, তাহলে এখানে হ্যাজ said, has cut, has let, have let, had let, having gone, having visited, having invited। মানে এই হ্যাভিং এর পরে, হ্যাজ এর পরে, হ্যাড এর পরে যা বসবে ভার্বের কেবল V3 বসতে পারবে। তাহলে হ্যাভিং এর পরে V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর V3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর আইএনজি ফর্মের সাথে আমার কনফ্লিক্ট আছে জেরান্ডের, কারণ আমরা জানি না যে কোন আইএনজি জেরান্ড আর কোন আইএনজি পার্টিসিপল, যেটা শুরুতে বলতেছিলাম যে কোন আইএনজি জেরান্ড এবং কোন আইএনজি পার্টিসিপল, এটা নিয়ে কনফ্লিক্ট আছে। কিন্তু এই দুইটা নিয়ে, 2 নম্বর এবং 3 নম্বর নিয়ে আপনার ঝামেলা থাকা উচিত না। 2 নম্বর 3 নম্বর এটা চেহারা দেখেই বুঝতে হবে। V3 নিচে দাগ দিবে পরীক্ষক, আপনি বলবেন পাস্ট পার্টিসিপল। V3 নিচে দাগ দিয়ে 4টা অপশন দিবে আপনাকে। এটা কি জেরান্ড তাগিবাদ? আচ্ছা, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল? না। এটা কি পারফেক্ট পার্টিসিপল? না। এটা কি ইনফিনিটিভ? না। এটা কি তাহলে? এটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল V3 নিচে দাগ দিবে, বলবে ব্রোকেন হার্ট, ব্রোকেন, ব্রোকেন, তাহলে ব্রোকেন নিচে দাগ দেওয়া থাকবে। এডুকেটেড পারসন, তাহলে এডুকেটেড, এটা নিচে দাগ দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে V3। আর V3 V2 অব্দি চিনবেন কিনা, এটা কিন্তু চেনা দরকার আপনার।
আপনি ঝামেলা করবেন না কিন্তু। এডুকেটেড এটা কি V2 না V3 খেয়াল করতে হবে। লস্ট মানি এটা কি V2 না V3 খেয়াল করা দরকার। ইনভাইটেড গেস্ট তাহলে এটা কি V2 না V3 এটা জানার জন্য আমরা ক্লাস করেছি কিন্তু এটা যে V2 না V3 ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে ক্লাস করেছিলাম। তাহলে এডুকেটেড এটা দেখতে V2 এর মতো আর V3 এর মতো। লস্ট এটা V2 এর মতো V3 এর মতো। ইনভাইটেড এটা V2 এর মতো V3 এর মতো। রিটায়ার্ড অফিসার তাহলে খেয়াল করেন এটা কিন্তু V2 এর মতো V3 এর মতো। তাহলে এটা কি V2 না V3 কি করে জানবো বলেন? এগুলো যে কেউ আমাকে একটু বলেন যে আমরা যে ফর্মগুলো লিখেছি বোর্ডে এডুকেটেড, লস্ট, ইনভাইটেড, রিটায়ার্ড এগুলো পরে সব নাউন আছে। এডুকেটেড পারসন, লস্ট মানি এরকম আছে, এগুলো নাউন। কিন্তু এগুলো কি, এগুলো যেগুলো আছে এগুলো কি V2 না V3 এটা আমাকে জানান একটু তাড়াতাড়ি, কারণ V2 V3 চেনার ক্লাস হয়ে গেছে। কোনটা V2 কোনটা V3 এটা চেনার ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি। সহজেই আমাদের জানতে হবে কোনটা V2 কোনটা V3। মনে রাখতে হবে যদি V2 হয় তাহলে সেটা পাস্ট টেন্স হবে। এখানে কিন্তু টেন্সের ব্যাপার আমরা করছি না, আমরা পার্টিসিপল করতেছি। এগুলো সব V3 রাইট। লতা, স্বামী বাস্তব, মুসলিমা খাতুন সব V3। V2 V3 চেনার উপায় হচ্ছে ঠিক পূর্বে তাকাতে হবে যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে কিনা। আই, উই, ইর, হি, সি, দেহু থাকলে সেটা আমরা V2 দিব, মানে পাস্ট টেন্স বলবো। রাইট। নূরনাহার খাদিজা সাবজেক্টিভ ফর্ম আগে থাকতে হবে। সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের আই, উই, ইর, হি, সি, দেহু সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা সাবজেক্টিভ ফর্ম কখন লাগে? এটা তো নামও থাকতে হয়। সাবজেক্টিভ ফর্ম লাগে যখন দুটা নিয়ে আমার কনফ্লিক্ট হয়। ওই ক্লাসটা আপনাকে করে দেখতে হবে কিন্তু। ওই যে কোনটা V2 কোনটা V3 অনেকগুলো উদাহরণ আছে, খেয়াল করতে হবে। দ্য ইনজুর্ড বয় ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, এবার অনেক উদাহরণ রয়েছে। এখানে এই আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো লিখেছি। কিন্তু যদি এরকম বলা যে হি লস্ট মানি, তো রাসেল লস্ট মানি তো হতে পারে। আপনি এখন চিন্তা করবেন যে স্যার তো বলছে হি থাকা লাগবে, তো হি না থাকলো রাসেল, তো রাসেল কি টাকা হারাতে পারবে না? রাসেলও তো টাকা হারাতে পারে। শুধু আপনি হারাতে পারেন, হি হারাতে পারে, সে কি হারাতে পারে না, জয়িনা কি হারাতে পারে না? পারে। কিন্তু তো তখন কি সেটা V2 হবে না? সেটা তো V2 হবে। কিন্তু যখন আপনার দুটো ভার্ব থাকবে যে আপনি V2 V3 চিনতে পারছেন না, আপনি কনফিউজড, অথবা একটা V2 দেওয়া আছে, মানে একটা V3 দেওয়া আছে, একটা ফাইনাল ভার্ব দেওয়া আছে, তো আপনি চিনতে পারছেন না যে ওই বাক্যের হচ্ছে V2 নাকি V3 যদি V3 বাদ দিই তাহলে একটা ফাইনাল ভার্ব থাকবে। তাহলে এরকম রাসেল হলেও কিন্তু এটা V2, এটা একটা সেন্টেন্সের জন্য, একটা ভার্বের ফাংশনের জন্য। কিন্তু ভার্ব যখন বেশি হয়ে যাচ্ছে সেন্টেন্সে, তখন আপনাকে ওই টেকনিকটা অবলম্বন করতে হবে। ঠিক তার পূর্বে তাকাতে হবে যে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম আছে কিনা। যদি প্রোনাউনের সাবজেক্ট ফর্ম থাকে তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল না। এই পাস্ট পার্টিসিপল আর পাস্ট টেন্সের মধ্যে যেন ঝামেলা না লাগে, ঝামেলা করা যাবে না। কিন্তু পাস্ট টেন্স এক জিনিস, V3 সেন্টেন্স মেক করতে পারে। রাইট। সকল নামী সব, আচ্ছা তাহলে হ্যাঁ সকল নামী সাবজেক্ট এটা একটা ব্যাপার, কিন্তু V3 কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারে না। এবং যখন আমাদের এই নোটটা কখন কাজে লাগবে, সিঙ্গেল সেন্টেন্সের জন্য না। রাসেল ইনভাইটেড মি এটার জন্য কিন্তু হবে না, এটা হবে দুটো ভার্ব যখন আপনি চিনতে পারছেন না, মিলাবেন তখন কিন্তু এটা আপনার কাজে লাগবে। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে V3 মানে তাহলে আমরা চেহারা দেখে চিনবো V3 মানে কি, সকল V3 পাস্ট পার্টিসিপল। এই যে সকল V3 পাস্ট পার্টিসিপল, সকল হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন আপনি চলে আসুন শিটে আপনি চলে আসবেন হচ্ছে 8 নম্বরটা তাকান। হ্যাভিং ড্যান্সড অন দ্য স্টেজ, তাহলে হ্যাভিং হ্যাভিং এর পরে যা বসে সব V3 বসে। তাহলে হ্যাভিং ড্যান্সড লেখা আছে, হ্যাভিং ড্যান্সড মানে হ্যাভিং প্লাস V3। তাহলে এটা কোন ধরনের পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল, তাই না? পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা এখন বলেন 9 নম্বরটা, রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। 38 আসা প্রশ্ন যে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমার পাশের বাড়িতে থাকে।
তাহলে এখানে রিটায়ার্ডটা এটা কি জেরান্ড, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি পাস্ট পার্টিসিপল, এটা কি পারফেক্ট পার্টিসিপল? নান অফ দিস। চারটা অপশন এরকম ছিল। তাহলে এখন খেয়াল করেন যে রিটায়ার্ড এই ঠিক পূর্বে কোনো আমার কি সাবজেক্ট ফর্ম আছে? নাই। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্স না। পাস্ট টেন্সের মিনিং এটা দিয়ে দিচ্ছে না। আর রিটায়ার্ড অফিসার এটা দ্বারা কখনোই বোঝা যায় না যে যে একজন অফিসার মানে অবসরপ্রাপ্ত হয়েছিল, এটা বোঝা যায় না। বরঞ্চ বোঝাচ্ছে অফিসার সম্পর্কে, একজন অবসরপ্রাপ্ত অফিসার, এটা দ্বারা অর্থ হচ্ছে না। আপনি বলেন রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার, আর লস মানি, লস মানি, এটা কোনো অর্থ হবে না। ঠিক আছে, পরে আপনার ঠিকই একটি ফাইনাল ভার্ব লাগবে, বরঞ্চ রিটায়ার্ডটা তুলে দিলেও সমস্যা নেই। তাহলে এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে 7 নম্বরে 8 নম্বরে হচ্ছে 8 নম্বর যেটা হ্যাভিং ড্যান্সড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, রিটায়ার্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক একইভাবে আপনি 13 নাম্বার দেখেন, 13 নম্বরটা কোন ধরনের পার্টিসিপল? 13 নম্বরে কোন ধরনের পার্টিসিপল? এটাও পাস্ট পার্টিসিপল। 13 পাস্ট পার্টিসিপল। কিভাবে বুঝবো? কারণ এটা শুধু V3, সকল V3 পাস্ট পার্টিসিপল, সকল V2 পাস্ট টেন্স। মাথায় কিন্তু একদম গেঁথে ফেলতে হবে। V2 এটা পাস্ট টেন্স, গুলাই ফেলবেন না। পাস্ট টেন্স, এটা দেখে টেন্স তৈরি হবে, সেন্টেন্স তৈরি হবে, অতীতকালের সম্পর্ক বোঝাবে। V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, এটার নামই পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, কিন্তু কোনোভাবে কোশ্চিন কালেও হতে পারে কনজাংশন। ওই যে আমরা লিখলাম প্রোভাইডেড, তাহলে প্রোভাইডেড ওটা পাস্ট পার্টিসিপল। মনে আছে একটু আগে আমরা লিখেছিলাম, এরকম বলেছিলাম যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। প্রোভাইডেড, প্রোভাইডিং লিখেছিলাম, এখন বললাম প্রোভাইডেড। তাহলে প্রোভাইডেড ইউ কল মি, ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো। তাহলে ওটা হচ্ছে কি দেখেন, কনজাংশন, কনজাংশন, পাস্ট পার্টিসিপল কনজাংশনটাকে বলা হয়। পাস্ট পার্টিসিপল কনজাংশন। এরকম পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়, যেটা আমরা বলি যে দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর রোলিং স্টোন গ্যাদার্স মোমোস, এই রোলিংটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, খেয়াল করতে হবে। তাহলে এই V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা কনজাংশন হতে পারে। ওকে, তাহলে আমরা এটুকু বুঝি যে V2 V3 কেমন ছিল। V2 এটা পাস্ট টেন্সে কাজ করবে, এটা ফাইনাইট ভার্ব, আর V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপল। তাহলে এই দুটো দেখে আমরা এখন চেহারা দেখে চিন্তা করবো, যেখানে দাগ দিই। বুঝতে পারছেন না কেন? যদি লেখা থাকে এডুকেটেড পারসন, আপনি বলেন হ্যাভিং এডুকেটেড পারসন। লস্ট মানি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং লস্ট মানি পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং লস্ট, হ্যাভিং প্লাস V3। হ্যাভিং ইনভাইটেড গেস্ট, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং V3 যখন লিখছেন এটার নাম পারফেক্ট পার্টিসিপল, শুধু V3 লেখা থাকছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? এখন আমি বলি যে ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস, ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস। তাহলে ব্রোকেন নিচে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, V3 মানে পাস্ট পার্টিসিপল। আর দি হ্যাভিং প্লাস V3, আমি যদি বলি হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, দ্য বেবি ক্রাইড, মানে গ্লাসটি ভেঙে বাচ্চাটি কাঁদতে শুরু করলো। তাহলে এখানে হ্যাভিং ব্রোকেন নিচে দাগ দেওয়া থাকে, এটা হবে পারফেক্ট পার্টিসিপল। এটা ইজি জিনিস, এটা নিয়ে স্ট্রেস নেওয়ার দরকার নাই, শুধু চেহারা চিনলে হবে। V3 নিচে দাগ দিলে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 নিচে দাগ দিলে পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা আসবো ওই যে আইএনজির সাথে যে জেরান্টের একটা সাংঘর্ষিক সম্পর্ক, সাংঘর্ষিক বিরোধিতা, সম্পর্ক তার নাই, সাংঘর্ষিক, এই সাংঘর্ষিকপূর্ণ ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করব। এখন আমাদের লিখতে হবে কোন আইনজি জেরান্ট আর কোন আইনজি পার্টিসিপল তা চেনার উপায়। কোন আইনজি জেরান্ট আর কোন আইনজি পার্টিসিপল, এই আইনজি নিয়ে এখন সমস্যা। আর ওই দুটো কিন্তু আমাদের চেনা হয়ে গেছে। V3 যেখানেই দাগ দেবে সেখানে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 যেখানে দাগ দেবে সেটা আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। এটা আমাদের চেনা শেষ। কোন আইনজি জেরান্ট
আর কোন আইএনজি পার্টিসিপল? আইএনজি পার্টিসিপল, পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল, অন্য পার্টিসিপল চেনা শেষ। প্রেজেন্ট পার্টিসিপল, কোন আইএনজি জেরান্ট হবে আর কোন আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল তা চেনার উপায় কিভাবে আমরা চিনবো? অলরেডি আমরা কিন্তু জেরান্ট চিনি। কিভাবে? সাবজেক্ট হিসেবে কোনো আইএনজি বসলে তা জেরান্ট, অবজেক্টের স্থানে কোনো আইএনজি বসলে তা জেরান্ট, প্রিপোজিশনে আইএনজি বসলে তা জেরান্ট। রোলিং স্টোন গ্যাদার্স কমস, এই রোলিং নিয়ে আমি আর বাসি না। পার্টিসিপল না তো ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার দেওয়া থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিতাম, কিন্তু পার্টিসিপল বলতে কোন পার্টিসিপল? আর রোলিং স্টোন গ্যাদার্স কমস, রোলিং এসে দাগ দিয়ে বলছে এটা পার্টিসিপল, তো কোন পার্টিসিপল বলেন? লেখা নাই কেন? কিন্তু ওটা তো অ্যাডজেক্টিভ আগে, আগে অ্যাডজেক্টিভ না? কেন বুঝতে পারছেন? এটা আগে অ্যাডজেক্টিভ না? ধরেন, আচ্ছা ওটা পরে বোঝাই, যেহেতু এটা খুবই কমপ্লিকেটেড, ওটা আমার সময় খেয়ে ফেলবে। আচ্ছা, তাহলে কোন আইনজি জেরান্ট আর কোন আইনজি পার্টিসিপল চেনার উপায়, এটা হচ্ছে আমাদের ক্যাপশন আজকের ক্লাসের নোট নম্বর 1। বাক্যের শুরুতে কোন আইএনজি এর, বাক্যের শুরুতে কোন আইএনজি এর, বাক্যের শুরুতে কোন আইএনজি এর ভার্ব থাকলে, ভার্ব থাকলে অর্থাৎ কোন আইএনজি সাবজেক্ট হিসেবে বসলে, সাবজেক্ট হিসেবে বসলে তা জেরান্ট। বাক্যের শুরুতে কোনো আইএনজি এর যদি ভার্ব থাকে, আমরা বলেছি যার ভার্বের দরকার হয় সেই সাবজেক্ট। তো ভার্বের দরকার হয় এরকম 7টি টপিকস নিয়ে কথা বলেছি, নাউন, প্রোনাউন, জেরান্ট, ইনফিনিটিভ, এদের ভার্বের দরকার হয়, এরাই কেবল বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে কোনো আইএনজিকে জিজ্ঞেস করতে হবে, বাক্যের শুরুতে যদি কোনো আইএনজি বসে থাকে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার কি ভার্ব আছে? ও যদি বলে হ্যাঁ আমার তো একটা ভার্ব আছে, তাহলে আপনি তাকে জেরান্ট বলবেন। যদি বলে তোমার ভার্ব আছে, কই নাই, কিন্তু বাক্যের শুরুতে বসছোস কে? এমনি বসছি, তাহলে ওইটা হচ্ছে পার্টিসিপল। বাক্যের শুরুতে কোনো আইএনজি এর ভার্ব থাকলে অর্থাৎ কোনো আইএনজি সাবজেক্ট হিসেবে বসলে তা জেরান্ট। আর যদি, আর যদি, আর যদি কোনো আইএনজি এর ভার্ব না থাকে, ভার্ব না থাকে অর্থাৎ সাবজেক্ট হিসেবে না বসে, সাবজেক্ট হিসেবে না বসে, না বসে, তাহলে তা পার্টিসিপল, তাহলে তা পার্টিসিপল, পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। Swimming is good for health. Swimming is good for health. Swimming এ দাগ দেওয়া আছে। Swimming is good for health দাগ দেওয়া কোথায়? Swimming এ দাগ দেওয়া আছে। আচ্ছা, swimming in the river. The girl went home. নদীতে সাঁতার কেটে মেয়েটি বাসায় গেল। The girl swimming in the river is my friend. যেগুলো খেয়াল করেন যে বাক্যের শুরুর দিকে আইএনজি আছে, তাহলে বাক্যের শুরুতে কোনো আইএনজি থাকলে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার ভার্ব আছে কিনা।
ওকে, তাহলে আইএনজি ভার্ব গ্রহণ করতে পারে, কিন্তু বাক্যের শুরুতে আইএনজি ভার্ব গ্রহণ করতে পারে, মানে জেরান্ড ভার্ব গ্রহণ করার ক্ষমতা রাখে। এখন যদি জেরান্ড ভার্ব গ্রহণ করে তাহলে মানে কোনো আইন যদি ভার্ব গ্রহণ করে সেটাকে আমরা জেরান্ড বলবো, আর কোনো আইন যদি ভার্ব না থাকে সেটা আমরা পার্টিসিপল বলবো। খেয়াল করে, সুইমিং ইজ, এই ভার্বের মালিক দেখেন সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে সুইমিংটা হচ্ছে ভার্ব গ্রহণ করেছে, এই আইনজিটা ভার্ব গ্রহণ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? জেরান্ড, এটাকে জেরান্ড বলতেছি আমরা। এরপরে দেখেন পরের সুইমিংকে জিজ্ঞেস করতে চাই তোমার ভার্ব আছে কিনা, তাহলে দেখতে হবে ওই বাক্যের ভার্ব কোনটা। এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়েন্ট, এগুলো ভার্ব না। দেখেন ইন এটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন, এটা ভার্ব, এটা নাউন, অ্যাডভার্ব। তাহলে এখানে এই ওয়েন্টটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বটা আমরা পড়ি সুইমিং ওয়েন্ট হোম, সাঁতার বাড়িতে গেল। বিষয়টা কেমন না? সুইমিং ওয়েন্ট হোম, সাঁতার বাড়িতে গেল। এখানে কত সুন্দরভাবে বললাম যে সুইমিং ইজ গুড ফর হেলথ, কিন্তু এখানে বলতে পারছি না যে সুইমিং ওয়েন্ট হোম, সাঁতার বাড়িতে গেল। তাহলে এই সুইমিং এর ভার্ব নাই, এখানে যে ভার্বটা দেখতে পাচ্ছি এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। দ্য গার্ল ওয়েন্ট হোম অর্থপূর্ণ সেন্টেন্স হয়, কিন্তু সুইমিং ওয়েন্ট হোম হয় না, তাহলে এটা পার্টিসিপল। ঠিক আছে, আবার এই সুইমিংটা আমি জিজ্ঞেস করতে চাই যে তুমি যে ভার্বের আগে বসছো বাবা, তোমার কি ভার্ব আছে? তুমি বসলা কেন? এখন জিজ্ঞেস করে ওকে, সুইমিং ইজ মাই ফ্রেন্ড, সাঁতার হলো আমার বন্ধু। সুইমিং ইজ মাই ফ্রেন্ড, সাঁতার আমার বন্ধু। এটা পাগলে বলবে না যে সাঁতার কারো বন্ধু হয়। তার মানে এই সুইমিং এরও ভার্ব নাই। এখানে এই মেয়েটি ইজ মাই ফ্রেন্ড, দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড, দ্য গার্ল হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট, সুইমিং নয়। তাহলে এটা কি হবে? পার্টিসিপল হবে। ভেরি সিম্পল। যদি আপনি ওই সাবজেক্ট অবজেক্টের ক্লাসটা করেন তাহলে খুব ইজি। বলেন এবার তো ক্লিয়ার কিনা? নোট নম্বর 1, বাক্যের শুরুতে কোনো আইএনজি দেওয়া থাকবে, সেই আইএনজির যদি ভার্ব থাকে আপনি ঠোঁট মিলাইয়ে পড়বেন। ও মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এই সুইমিং এর সাথে অনেক ফ্রেজ থাকতে পারে, এই সুইমিং এর সাথে অনেক ফ্রেজ থাকতে পারে, থাক, সেটা সমস্যা নাই। আপনার টার্গেট কোনটা আইডেন্টিফাই করা, আইএনজিটা। ওই সুইমিং এর সাথে দুনিয়া যার ওয়ার্ড লেখা আছে, এখানে লেখা আছে সুইমিং ইন দ্য রিভার, ওই রিভারের আবার কি বর্ণনা দেওয়া আছে, আবার বর্ণনা রিভারটা কোথায়, রিভারটা ইন্ডিয়ার পাশে, অনেক দেওয়া আছে, কিন্তু আসলে বলছে সুইমিং ইজ গুড ফর হেলথ। এখন আপনি এটা বাড়াতে পারেন, সুইমিং ইন দ্য রিভার ইজ গুড ফর হেলথ। কোন রিভারে আপনি সাঁতার কাটা ভালো সেটাও লিখতে পারেন আপনি। সাঁতার কাটা ভালো ওই কোন সকালে ভালো বিকেলে সেটাও লিখতে পারেন। এটুকু ক্লিয়ার কিনা আমার ক্লিয়ার বলতে হবে যে যে বাক্যের শুরুতে কোনো আইএনজির যদি ভার্ব থাকে, ক্লিয়ার কিনা এটা বলুন আমাকে। বাক্যের শুরুর দিকে কোনো আইএনজির যদি ভার্ব থাকে ওটা আমরা জেরান্ড বলবো, যদি ভার্ব না থাকে ওটা আমরা পার্টিসিপল বলবো। জেরান্ড এবং পার্টিসিপল, আইএনজি বাক্যের শুরুতে থাকতে পারে, আইএনজি দিয়ে শুরু হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা নোট নম্বর 2 তে যাবো এবং সবগুলো নোট একসাথে আলোচনা করবো। আবার নোট নম্বর 2 তে যাবো। হ্যাঁ, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা মুছে দিলাম। নোট নম্বর 2, নোট নম্বর 2 তে আসেন। সেখানে আমরা অবজেক্ট পড়েছি, অবজেক্ট হচ্ছে কি বা কাকের উত্তর। তাহলে আমরা লিখবো কোনো আইএনজি যদি অবজেক্ট এর স্থানে থাকে, কোন আইএনজি যদি অবজেক্টের স্থানে থাকে, তো অবজেক্ট মানে কি বা কাকের উত্তর। কি বা কাকের উত্তরে যদি আইএনজি থাকে, কোন আইএনজি যদি কি বা কাকের উত্তরে থাকে মানে অবজেক্টের স্থানে থাকে, তাহলে তা কি হবে? নাউন হবে। তাহলে তা জেরান্ট হবে। জেরান্টের নাউনে কি? তাহলে তা জেরান্ট হবে। কিন্তু অবজেক্টের ঠিক পরের ওয়ার্ডটিতে আইএনজি থাকলে
এটা পার্টিসিপল হবে। Taking exercise it is good for health. অবশ্যই জানেন টেক এক্সারসাইজ মানে অনুশীলন করা, এটা একটা শব্দ। টেক এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করা, এটা একটা শব্দ। আর এক্সারসাইজ এটা ভার্ব হবে, এটা হচ্ছে অনুশীলন করা। আবার এক্সারসাইজ এটা এসসি দিয়ে লেখলে এটা নাউন হবে, এটা অনুশীলন। ওকে, ফ্লাইং কাইট ইজ মাই হবি, তাহলে ফ্লাইং কাইট, আসলে ফ্লাইং ইজ মাই হবি, এটা ফ্লাইং কাইট একটা জিনিসকে বোঝাচ্ছে, কোনো ব্যাখ্যা শোনার দরকার নাই, ওটা উল্টোপাল্টা ব্যাখ্যা অনেকে দিবে। অনলাইনে এটা উল্টোপাল্টা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, অনলাইন ধাপ করে পড়ে যাওয়ার সুযোগ আছে, ঠিক আছে? আপনি এতটুকু আত্মবিশ্বাস আমার প্রতি রাখতে পারেন, উল্টাপাল্টা কিছু শেখাবো না। আর যদি উল্টাপাল্টা করে ফেলি কখনো কোনোভাবে, এটা আমি সবসময় স্বীকার করতে প্রস্তুত যে ভাই এটা ভুলবশত আমার হয়েছে, অথবা এটা আমি জানি না। একটা মানুষ সবকিছু জানবে না, এটা মাথায় রাখতে হবে, সবকিছু জানবে না। রিডিং ইজ রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, একই কথা। ভাই আপনি তো বলবেন না যে বউ আমার অভ্যাস, আরে বউকে ভালোবাসা আমার অভ্যাস, মানে বই আমার একটি ভালো অভ্যাস, এটা কি বলবেন ভাই বই একটি ভালো অভ্যাস আমার, নাকি বই পড়াটা আসলে অ্যাকচুয়ালি বই তুলেও দেন। রিডিং ইজ মাই গুড হ্যাবিট, করতে হবে। রিডিং বুকস, বই পড়া, ইজ মাই গুড হ্যাবিট, একই কথা, কোনো পার্থক্য নেই। বরং এটা সেন্টেন্সটা সুন্দর লাগছে যে রিডিং বুকস ইজ মাই গুড হ্যাবিট। টেকিং ইজ ফর হেলথ, গুড ফর হেলথ, তাহলে টেকিংটা এখানে টেক বলতে কিছু নাই আসলে। টেক এক্সারসাইজ মানে ব্যায়াম করা, টেক এক্সারসাইজ মানে ব্যায়াম করা, তাহলে ব্যায়াম করাটা, টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করা একটা ভালো অভ্যাস বা স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, বলা হচ্ছে যে কোনো আইএনজি যদি অবজেক্টের স্থানে থাকে তাহলে তা জেরান্ট, আর অবজেক্টের, আর এই পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেবেন। আমি যে পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে বানিয়ে দেবো, এটা খুব ধৈর্য সহকারে সুন্দর করে বুঝে শুনে আপনি পরীক্ষা দিতে পারেন। জেরান্ট পার্টিসিপলকে কোনো টপিকে আপনার ঝামেলা থাকবে না, আপনাকে ঝামেলাগুলো ক্লিয়ার করতে হবে, এরপর এক্সাম্পল পড়লে মজা লাগবে। কোনো একটা সেন্টেন্স নিয়ে পড়ে থাকার দরকার নেই, আগে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। মানে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দু একটা সেন্টেন্স নিয়ে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দু একটা সেন্টেন্স কমপ্লিটেড আছে থাক, কিন্তু মাথা ঘামানোর দরকার যখন এটা পরীক্ষায় বারবার আসবে। আপনার রোলিং স্টোন নিয়ে পরীক্ষা এটা কখনো আসে না, এটা কেবলমাত্র বিসিএস একবারে আসছে, 11তম বিসিএস, আর একটা বিসিএস আপনি এটা নক করতে পারবেন না, দেখাতে পারবেন না যে স্যার অমুক বিসিএস এটা আসছে। দেখেন তো, জেনারেল পার্টিসিপেলের অপশন চেয়ে কেবলমাত্র একটা বিসিএস আসছে, যেটার নাম 11তম বিসিএস। এক্সামের টাইম তো কম, এক্সামের টাইম তো কম না, এটা ঠিক আছে, আবার দিবেন আপনি, আবেন একটা তো এক্সামের টাইম কম না, ঠিক আছে। এটা 30টা প্রশ্নের জন্য 10 মার্ক, ঠিক আছে। কারণ আপনাকে এখানে কি করতে হচ্ছে না বলেন, আপনাকে বৃত্ত ভরাট করতে হচ্ছে না, আপনি শুধু পড়তে হচ্ছে, পড়ে শুধু একটু হাতের স্পর্শ দিতে হচ্ছে। এটাতে আপনার সময় কেন যাবে, এটা আপনার সময় এখন প্র্যাকটিস করতে হবে। তো প্রশ্ন পড়ার এটা ফার্স্ট রিডার হতে হবে, ফার্স্ট রিডার, যে আমি একটা সেন্টেন্স দ্রুত পড়তে পারি, পড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি, দ্রুত পড়তে হবে। ফার্স্ট রিডার এবং ফার্স্ট থিঙ্কার, এই দুটো আপনার ভিতরে থাকতে হবে। না হলে এই যদি আপনি স্লো মোশনে আগান, আপনি স্লো রিডার হন, তাহলে যেটা হবে পরবর্তীতে যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন, ওই প্যাসেজ পড়তে পড়তে 1 ঘন্টা যাবে, পরীক্ষা 3 ঘন্টা। তো রচনা লিখবেন কখন, শর্ট কোশ্চেন কখন লিখবেন, গ্রামার কখন লিখবেন, আপনি কখন হচ্ছে লিখবেন কখন, কি বলে এটারে, আপনি লেটার টু দ্য এডিটরের কাছে চিঠি লিখবেন কখন। আপনি ওই যদি পড়তে আপনার 1 ঘন্টা লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই পুরো আর্টিকেলটা সামারাইজ করবেন কিভাবে, আপনি ট্রান্সলেশন রিট্রান্সলেশন কখন করবেন, সব সময় তো শেষ হয়ে যাবে, কিছু থাকবে না সময়। যদিও আপনি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে অভ্যস্ত, কিন্তু ওই অভ্যস্ত আর এই বিসিএস এ 4 ঘন্টা পরীক্ষা দেওয়া, 3টা পরীক্ষা 4 ঘন্টা দিতে হয়। বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলা, বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইংলিশ, এটা 4 ঘন্টা হলে থাকতে হবে আপনাকে, বুঝেন? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, ফার্স্ট রিডার,
এই জন্য 30 মার্কের জন্য 10 মিনিট অবশ্যই একটি পারফেক্ট টাইম আছে, এটা আমার কাছে মনে হয়েছে। আর আপনারা চাইলে বাড়াই দিব, কারণ এখানে গোল্লা ভাটকার কোনো ব্যাপার নয়, শুধু টাস্ক করার ব্যাপার। পড়বেন টাস্ক করবেন, পড়বেন টাস্ক করবেন। পরীক্ষা দিতে খারাপ মার্ক আসছে, পরবর্তীতে ভালো মার্ক আসবে, আবার প্রিপারেশনে পরীক্ষা দিব আমরা। হি এনজয়েস সুইমিং, খেয়াল করেন, হি এনজয়েস সুইমিং। তাহলে এখানে ভার্ব কোনটা? এনজয়। তাহলে এনজয়কে প্রশ্ন করেন কি বা কাকের উত্তর আর দেয় কিনা সে। এনজয় উপভোগ করে, কি দেখেন কি এর উত্তর দিচ্ছে, উপভোগ করে। কি উপভোগ করে? সাঁতার বা সাঁতার কাটা। কি এর উত্তর? তাহলে কি এর উত্তর কি হয়? অবজেক্ট। তাহলে বলছি যে অবজেক্টের স্থানে যে আইএনজি আছে এটা অবজেক্ট, অবজেক্টের স্থানে আমরা আইএনজি দেখতে পাচ্ছি, তাহলে এটা কি হবে? জেরান্ড। কি এর উত্তর অবজেক্ট হয়, কাকের উত্তর অবজেক্ট হয়, আর সেই জায়গায় যদি আপনি আইএনজি পান এটা জেরান্ড। আচ্ছা, I saw him swimming, খেয়াল করি, I saw him swimming। দেখেন এটা হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে কিনা জিজ্ঞেস করি। I saw, আমি দেখলাম, কাকে? তাহলে কাকে তো অবশ্যই একটা অবজেক্ট, কাকে অবশ্যই একটা অবজেক্ট। কি এর উত্তর অবজেক্ট, কাকের উত্তর অবজেক্ট। কাকে দেখলাম? তাকে। কি দেখলাম? সাঁতার। তাহলে এটা উত্তর হয় না। আমি বললাম I saw, আমি দেখলাম, কাকে? তাকে। কি দেখলাম? সাঁতার দেখলাম। নাকি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখলাম, খেয়াল করেন, তাকে সাঁতার কাটা অবস্থায় দেখলাম। আচ্ছা, তাহলে আমরা বললাম যে কোনো আইএনজি যদি অবজেক্টের স্থানে থাকে আসে তাহলে জেরান্ড, আর অবজেক্টের ঠিক পরে, এটা অবজেক্ট, অবজেক্টের ঠিক পরে যদি কোনো আইএনজি থাকে এটা হবে পার্টিসিপল। পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। I love cycling, I watched him cycling। she is in, এটা ক্লিয়ার হতে পারেনি স্যার। she is in, ইনটা হচ্ছে অ্যাডভার্ব, অবস্থা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, অবস্থান, অবস্থান বোঝাচ্ছে। হ্যাঁ, she is in, এটা না বুঝতে পারলাম আপনার অ্যাডভার্বের যে আমরা অ্যাডভার্বিয়াল যেটা দেখেছিলাম ওইখানে কিন্তু লেখা আছে she is out, এটা অবস্থান বোঝাচ্ছে। এই অবস্থান বুঝতে বুঝতে পাগল হয়ে গেলাম। she is কি লিখবেন? she is beautiful, তাহলে এটার অবস্থা বোঝাচ্ছে, মেয়েটির অবস্থা সবসময় অ্যাজিটিভ হবে। she is outside, outside, inside, in, out। আচ্ছা, abroad, যা লিখবেন আপনি। তাহলে দেখেন এগুলো সব কিন্তু একটা প্লেস, এই সাবজেক্টটার অবস্থান বোঝাচ্ছে। অবস্থান বোঝালে অ্যাডভার্ব হয়। যখনই অবস্থা বোঝায় এটা হবে হাওয়ের উত্তর, হাওয়ের উত্তর অ্যাডজেক্টিভ হয়। আর যখন অবস্থান বোঝাবে এটা হচ্ছে হোয়ারের উত্তর। she is, সে কোথায়? সে বাইরে। সে কোথায়? সে ভিতরে। সে কোথায়? সে বিদেশে। she is beautiful, সে কেমন? 2 নম্বর সেন্টেন্সে সুইমিং কোন পার্টস অফ স্পেস? আচ্ছা, কোন 2 নম্বর সেন্টেন্সে? এইটা কিনা, এইটা কিনা? এখন এই হিমকে বানালেন রাসেল, জরিনা। I saw Zorina swimming, I saw her swimming, I saw Russell swimming। এখন আপনি বলেন সুইমিংটা কোন পার্টস অফ স্পেস? এটা চেঞ্জ করে চিন্তা করতে হবে, ব্রেনকে ধাক্কা খাওয়াতে হবে, আগে টাচ লাগতে হবে ব্রেনে। সুইমিংটা এখানে কোন পার্টস অফ স্পেস? এটা আমরা জানলাম নাউন, এটা জানলাম জেরান্ড। কি বা কাকের উত্তর নাউন, তাহলে এটাও কিন্তু নাউন হবে। কি বা কাকের উত্তর রাসেল, কি বা কাকের উত্তর প্রোনাউন। আমরা বলেছি কি বা কাকের উত্তর 7টা টপিক হয় অবজেক্ট হিসাবে, নাউন হয়, প্রোনাউন হয়, জেরান্ড হয়, ইনফিনিটিভ হয়, এগুলো হয়। আচ্ছা, এখন এই কাকে বা কে উত্তর কি হয়? নাউন অথবা প্রোনাউন। দেখেন প্রোনাউন লিখেছি, নাউনও লিখেছি, কিন্তু এই নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করছে
যে নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে যে এই নাউনটা কি করছে, এখন কি অবস্থায় আছে, কি অবস্থারত, কি করতেছে, সে কি হাঁটতেছে নাকি ঘুমাচ্ছে নাকি লিখছে, তার অবস্থাটা প্রকাশ করছে। কোন নাউন বা প্রোনাউনের অবস্থা যদি কেউ তুলে ধরে তাহলে সেটাকে অবশ্যই বলতে হবে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল। আমি রাসেলকে দেখলাম, কি অবস্থায় দেখলি রাসেলকে? সাঁতাররত অবস্থায়, সে সাঁতার কাটতে এই অবস্থা দেখলাম। তো রাসেলের অবস্থাটা দেখেছেন আপনি। তাহলে এই রাসেল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে শুধু রাসেলকে আমি দেখিই নি, রাসেল কি করছিল, রাসেলের কি অবস্থা আমি পেলাম, ওটাও কিন্তু দেখেছি। এখানে রাসেল কিন্তু এখানে ভার্বের কাজ করবে না, কারণ এখানে রাসেল এর পরে কোনো ভার্ব দিয়ে এটা বোঝাচ্ছে না, রাসেলের অবস্থাটাই বোঝাচ্ছে যে সাঁতাররত রাসেলকে আমি দেখতে পেলাম। নোট নাম্বার 3, নোট নাম্বার 3 তে আমরা যেটা দেখবো, নোট নাম্বার 3 তে আমরা লিখবো যে প্রিপোজিশন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এর ঠিক পরে কোনো আইএনজি থাকলে, ঠিক পরে কোনো আইএনজি থাকলে তা জেরান, এখানে পার্টিসিপল হবে না, তা জেরান। খেয়াল করেন, she is good at drawing, she is good at swimming, she is good at playing, তাই না? she is good at playing, she is good at playing cricket, she is good at playing football. Verb adverb confused, so কোন ভার্ব অ্যাডভার্ব এটা পরে যাচ্ছে, তাহলে she is good at drawing। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে অ্যাড প্রিপোজিশন, she is good at playing cricket, she is good at playing football। ভার্ব অ্যাডভার্ব confused, so কোন ভার্ব অ্যাডভার্ব এটা পরে যাচ্ছে, তাহলে she is good at drawing। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে অ্যাড প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো আইএনজি থাকলে কি বলবেন এটারে? জেরান না নাউন না? নাউন না জেরান না? জেরান না নাউন না? প্রিপোজিশন পরে একটি ওয়ার্ড থাকলে ওয়ার্ডটি নাউন হয়, তাহলে জেরান্ট হয়। আচ্ছা, এখানে আসেন, এরপর লিখলাম যে I do not like your coming, I do not like your coming, তাহলে ইয়োরটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যদি কোনো আইএনজি বসে এই আইএনজিটা জেরান্ট হয়। I do not like your coming, পসেসিভ বসলে সেটা হবে জেরান্ট। He is used to smoking, he is used to smoking, তাহলে টু হচ্ছে প্রিপোজিশন, এরপরে আইএনজি থাকলে সেটা হবে জেরান্ট। Rafiq's driving is dangerous। খেয়াল করেন, এখানে এই ড্রাইভিংটার আগে কি আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, ওই যে ওয়ান্স, ওই যে ইটস, ওয়ান্স মালিকানা বোঝাচ্ছে, তাহলে ওয়ান্স ড্রাইভিং, ওয়ান্স পেন, পেন আমরা নাউন বসেছি, নাউনের জায়গায় ডিজাইন বসতে পারবে। ওয়ান্স বুক, একজনের বই, রানার্স কার, রানার গাড়ি, তাহলে রানার্স ড্রাইভিং, রানার চালানো ইজ ডেঞ্জারাস, তাহলে এটা হচ্ছে জেরান্ট। তাহলে আমরা বলছি যে প্রিপোজিশনের পরে এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি আইএনজি থাকে তাহলে জেরান্ট হয়, এখানে আমাদের ইয়ে লাগবে না, পার্টিসিপল আসবে না।
পার্টিসিপল আসবে না, নোট নাম্বার 3 ছিল, এটা ছিল নোট নাম্বার 3। এবং আমরা চলে যাবো নোট নাম্বার 4-এ। নোট নাম্বার 4, নোট নাম্বার 4 দেখেন যে বিভার্বের বিভার্ব সাধারণত এখানে ইজ থাকবে, ইজের পর। তাহলে বিভার্বের পর বিভার্বের পর আইএনজি যদি কি এর উত্তর হয়, কি মানে হোয়াট, কি এর উত্তর হয়, তাহলে তা জেরান্ট, ওই যে কমপ্লিমেন্ট, তাহলে তা জেরান্ট। আর যদি কেমন, হাউ এর উত্তর হয়, তাহলে তা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করতে হবে যে বিভার্ব মানে ইজের পরে, এই প্রশ্নটা কেবলমাত্র ইজের পরেই হবে। বিভার্ব মানে এমিজার ওয়াজার, কিন্তু কেবলমাত্র ইজের পরেই হবে। প্যাডের পরে সব আইএনজি জেরান্ট না, আমরা কিন্তু কম্পাউন্ড নাউনও পড়েছি। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড নাউন বলতে আমরা কি পড়েছিলাম, বলেছিলাম যে হচ্ছে ডাইনিং টেবিল, রিডিং টেবিল, রাইটিং টেবিল, ওয়েটিং রুম, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, ওয়েটিং লিস্ট, ড্রাইভিং লাইসেন্স, লাফিং গ্যাস, এগুলো দেখতে হবে। আমরা জাস্ট আগের ক্লাসটা আমরা পড়েছিলাম, কিন্তু জাস্ট আগের ক্লাসটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনগুলো কিন্তু এখানে আপনার প্যাড কাজ করবে না। কম্পাউন্ড নাউন মানে হচ্ছে দেখেন কিছু কিছু জায়গাতে প্যাড কাজ করবে না, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কাজ করবে না, অ্যাডভার্বের ক্ষেত্রে কাজ করবে না, অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কখনোই প্যাড কাজ করবে না, প্যাড বা বিভাগ কেউই কাজ করবে না। আচ্ছা, আমরা এখানে আসতেছি। তাহলে এখানে আমরা বলেছি যে বিভার্বের পর আইএনজি যদি কি এর উত্তর হয় তাহলে তা জেরান্ট। বিভার্বের পর আইএনজি যদি কি এর উত্তর হয়, কি এর উত্তর হয়, কি এর উত্তর, আর যদি কেমন এর উত্তর হয় তাহলে সেটা হবে পার্টিসিপল। তাহলে কি এর উত্তর হয়, মাই হবি, কি লিখলাম, মাই হবি ইজ, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ সাইক্লিং, মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ অ্যাক্টিং, মাই হবি ইজ ড্রাইভিং। মানে আপনার যে কোনো হবি হতে পারে, তাই না? সেটা আইনজি যুক্ত হবি হতে হবে, যে কোনো হবি, সাইক্লিং হতে পারে, স্কেটিং হতে পারে, আপনার হবিটা কি, রাইটিং হতে পারে আপনার হবি, মানে যে কোনো একটা হবি হতে পারে। আপনার হবি হতে পারে ইটিংও হতে পারে, আমার খাওয়াটাই আমার শখ, এটা পারে। আপনার হবি হতে পারে মাই হবি ইজ ওয়াচিং মুভি, এটা হতে পারে। ভালো জিনিসটাই লিখলাম, রিডিং। তাহলে দেখেন এটা কিন্তু কি এর উত্তর, মাই হবি বিভার্বের পর ইজের পর, মাই হবি আমার শখটা কি, আমার শখটা হচ্ছে কি, শখটা রিডিং। তাহলে কি এর উত্তরটা সবসময় জেরান্ট হবে, জেরান্ট হবে। কিন্তু যদি বলি দ্য মুভি ইজ বোরিং, দ্য মুভি ইজ বোরিং, তাহলে এই মুভিটা কেমন, মুভিটা কি হয় না, মুভিটা কি বোরিং এরকম, মুভিটা কেমন, গেমটা কেমন, হ্যাঁ। তারপরে আপনি বলবেন যে হচ্ছে ক্লাসটা কেমন, ক্লাসটা বোরিং, ক্লাসটা এক্সাইটিং, ক্লাসটা ডিসগাস্টিং, ক্লাসটা চার্মিং। তাহলে কেমন, এই কেমনের উত্তরটা হবে হচ্ছে পার্টিসিপল। একটু খেয়াল করেন তো এই বিষয়টা, যদি এটা ভুলে যান আপনি খেয়াল করেন, এই হবিটার একটি, হবিটা কি এটা এখানে লেখা আছে, আপনার হবিটার কি, আর এই মুভিটার অবস্থা কি এটা লেখা আছে, অবস্থা কি। একটা হচ্ছে যে এটার পরিচয়, মানে আমার শখটাই হচ্ছে রিডিং, রিডিংটাই আমার হবি, শখ। আর এখানে মুভিটার কিন্তু অবস্থা বোঝাচ্ছে যে মুভিটা কেমন, কেমনের উত্তর হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা হচ্ছে জেরান্ট নাউন।
আশা করি বুঝতে পারছি। এখান থেকে একটা প্রশ্ন ছিল কেবলমাত্র 37তম বিসিএসে, আর কোনোদিনও আগে পরে এই প্রশ্ন আসতে দেখা যায়নি। তো এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, যে বি ভার্বের পরে অর্থাৎ ইজের পরে যদি কে এর উত্তর হয় এটা জেরান্ট হবে, আর যদি কেমন এর উত্তর হয় ইজের পরে তাহলে সেটা পার্টিসিপল হবে। নোট নাম্বার এটা ছিল 4, নোট নাম্বার 4 ছিল, এটা ছিল নোট নাম্বার 4, 3 না 4। তাহলে এখন আমরা যাব 5-এ, লাস্ট নোট। এই নোটটা আলোচনা করার পরে আমরা এখানে দেখবো যে আর কি কি আলোচনা করা যেতে পারে, এটা দিয়ে শেষ হবে আর কি। নোট নাম্বার 5, নোট নাম্বার 5টা অনেক বেশি ইম্পর্টেন্ট। নোট নাম্বার 5টা অনেকগুলো নোটের কমন থাকে। নোট নাম্বার 5টা একটু বুঝে শুনে আমরা একটু নোটে চড়ে বসে আমরা একটু এটা দেখবো যেন এখান থেকে প্রশ্ন আমরা কমন পাই। নোট নাম্বার 5 সর্বশেষ নোট। নোট নাম্বার 5 আমরা দেখবো কোন আইএনজি এর পরপরই, কোন আইএনজি এর পরপরই নাউন থাকলে ওই নাউনকে সাবজেক্ট ধরে কমা ওই আইএনজিকে ওই নাউনকে সাবজেক্ট ধরে ওই আইএনজিকে কন্টিনিউয়াস করতে না পারলে তা জেরান্ট, আর কন্টিনিউয়াস করতে পারলে তা পার্টিসিপল মানে সব প্রেজেন্ট পার্টিসিপল করতেছে। খেয়াল করেন, I saw a swimming pool, এখানে একটা সেন্টেন্স আমি লিখবো। I saw a swimming girl, দেখেন আইএনজির পরপরই নাউন আছে, আইএনজি নাউন। It is a sleeping dress, আইএনজির পরে নাউন আছে। It is a sleeping dog, আইএনজির পরপরই নাউন আছে। তাহলে এরকম যদি আইএনজির পরপরই যত নাউন থাকবে, খেয়াল করতে হবে আইএনজির পরপরে যত নাউন আছে এটা খেয়াল করা জরুরি। আমি আরো সেন্টেন্স লিখেছি আইএনজির পরপরই নাউন আছে কিনা। আমি যদি বলি যে গোয়িং হোম, দেখেন আইএনজির পরপরই নাউন আছে। আমি যদি বলি যে ওয়াকিং স্টিক, আইএনজির পরপরই নাউন আছে। আপনি বলেন যে ওয়েটিং রুম, তো আইএনজির পরপরই নাউন আছে। আপনি যদি বলেন যে রাইজিং সান, তো আইএনজির পরপরই নাউন আছে। এরকম প্লেইং কার্ডস, আইএনজির পরপরই নাউন আছে। লাফিং গ্যাস, আইএনজির পরপরই নাউন আছে, তাই না? রিডিং রুম, আইএনজির পরপরই নাউন আছে। রাইডিং স্কুল, আইএনজির পরপরই নাউন আছে না? রাইডিং স্কুল, তাহলে আইএনজির পরপরই নাউন আছে। রাইডিং হর্স, আইএনজির পরপরই নাউন আছে, নিচে দেখা যাচ্ছে কিনা? রাইডিং হর্স, হ্যাঁ, সব আইএনজির পরপরই নাউন আছে। দেখেন বলা হচ্ছে কোন আইএনজির ঠিক কথা লিখতে পারেন, সমস্যা না লিখতে, কোন আইএনজি এর পরপরই, এই যে আইএনজি এর পরপরই মানে ঠিক, আইএনজি এর পরপরই নাউন থাকলে, পরের ওয়ার্ডটি নাউন হতে হবে। আইএনজি পরপরই নাউন থাকলে এই নাউনকে আমরা সাবজেক্ট ধরবো, সেটাই বলা হচ্ছে। ওই নাউনকে সাবজেক্ট ধরবো। তো সাবজেক্ট ধরলাম আফুল, শুধু বলতে হয় না, একটা ডিটারমিনার নিলাম আফুল। আচ্ছা, সাবজেক্ট ধরে
সাবজেক্ট ধরলাম, ধরে এই আইএনজি কে কি করব, দেখেন সাবজেক্ট ধরে ওই আইএনজি কে কন্টিনিউয়াস করব, এন্ড কন্টিনিউয়াস করলে তো একটা অক্সিলারি ভার্ব লাগবে, ইজ। আ পুল ইজ সুইমিং। এখন বলেন এটা কি হয় আসলে? আ পুল ইজ সুইমিং হবে? একটি পুকুর সাঁতার কাটছে? হবে না। আ পুল ইজ সুইমিং কখনো হবে না। একটি পুকুর সাঁতার কাটছে, বাক্যটা ভুল। তাহলে আমরা বলেছিলাম যদি কন্টিনিউয়াস করতে না পারি তাহলে জেরান্ড দেব, আর যদি পারি তাহলে ওই আইএনজিটাকে পার্টিসিপল দেব। তাহলে এই আইএনজিটাকে আমরা এই নাউনকে সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস করতে পারিনি, তাহলে এটা জেরান্ড। তার মানে এটা কম্পাউন্ড নাউন। আমি একটি সুইমিং পুল দেখলাম, আমি একটি ওয়াশিং মেশিন দেখলাম, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আমি একটি রিডিং টেবিল দেখলাম, এটা একটি কম্পাউন্ড নাউন। আমি একটি ওয়েটিং রুমে ছিলাম, এটা একটি কম্পাউন্ড নাউন। ঠিক আছে, আমি একটি সিলিং ফ্যান কিনলাম, এটা একটা কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনে সিস্টেম গুলো হবে না, খেয়াল করেন। আ স আ সুইমিং গার্ল, তাহলে এখানে আমরা এই গার্লকে সাবজেক্ট ধরলাম, এরপরে আইএনজি করার জন্য একটা অক্সিলারি ভার্ব নিলাম কন্টিনিউয়াস করার জন্য, এরপরে লিখলাম সুইমিং। দেখেন কত সুন্দর একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি হয়েছে। বাক্যটা সঠিক। আ গার্ল ইজ সুইমিং, একটি মেয়ে সাঁতার কাটছে, কত সুন্দর বাক্য। তাহলে যে আইএনজি কে আপনি এই যে পরের নাউনকে, আইএনজির ঠিক পরের নাউনকে সাবজেক্ট ধরে এই আইএনজি কে যদি কন্টিনিউয়াস টেন্সে বানাতে পারেন, যদি পারেন পার্টিসিপল, না পারেন জেরান্ড, পারলে পার্টিসিপল, না পারলে জেরান্ড। তাহলে পেরেছি, এটা পার্টিসিপল দিলাম। ওকে, স্লিপিং ড্রেস আইএনজির পরপরে নাউন, তাহলে এই নাউনটাকে আমরা সাবজেক্ট ধরলাম। আর ড্রেস সাবজেক্ট ধরলাম, খেয়াল কর, ড্রেস একটা অক্সিলারি ভার্ব নিলাম, এরপরে এটাকে বসালাম স্লিপিং। তাহলে দেখেন এটা সেন্টেন্স হয় না। আর ড্রেস ইজ স্লিপিং, একটি ড্রেস একটি পোশাক ঘুমাচ্ছে, একটি পোশাক ঘুমাচ্ছে, এটা কোনো সেন্টেন্স হয় না। আচ্ছা এটাকে দেখে হয় কিনা। আর ডগ ইজ স্লিপিং, সুন্দর একটি বাক্য হয়। একটি কুকুর ঘুমাচ্ছে, সুন্দর বাক্য হচ্ছে। তার মানে এটাকে আমরা দিতে পারছি পার্টিসিপল, যেটা কন্টিনিউয়াস করতে পারছি, আর এটাকে পারছি না, এটা জেরান্ড। তাহলে এত সময় নেওয়ার দরকার নেই, দেখেন আরো শর্ট করে লিখেছি। গোয়িং হোম আইএনজির পরপরে নাউন, ওয়াকিং স্টিক আইএনজির পরপরে নাউন, ওয়েটিং রুম আইএনজির পরপরে নাউন, রাইজিং সান আইএনজির পরপরে নাউন, রাইডিং স্কুল আইএনজির পরপরে নাউন, রাইডিং হর্স আইএনজির পরপরে নাউন। তাহলে এই নাউনটাকে আমরা সাবজেক্ট ধরে এটাকে সাইজ করবো। এখন দেখেন সাইজ করি। হোম ইজ গোয়িং হয় না, হয় কি? হোম ইজ গোয়িং, হোম ইজ গোয়িং, হোম বাড়ি যাচ্ছে, হচ্ছে না। তাহলে এই গোয়িংটা হচ্ছে জেরান্ড, খেয়াল করেন এই গোয়িংটা জেরান্ড। আচ্ছা ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং, একটি লাঠি হাঁটছে, হয় না, তাহলে এটা হচ্ছে জেরান্ড। আচ্ছা ওয়েটিং রুম, রুম ইজ ওয়েটিং, এটাও হয় না, তাহলে এটা কি জেরান্ড। আচ্ছা রাইজিং সান, সান ইজ রাইজিং, হ্যাঁ হয়, অবশ্যই হয়, দ্য সান ইজ রাইজিং, সূর্য উঠছে, তাহলে এটা পার্টিসিপল। আচ্ছা রাইডিং স্কুল, স্কুল ইজ রাইডিং, স্কুল দৌড়াচ্ছে, হয় না, তাহলে এটা হচ্ছে জেরান্ড। রাইডিং হর্স, আ হর্স ইজ রাইডিং, একটি ঘোড়া দৌড়াচ্ছে, তাহলে হয়, এটা পার্টিসিপল। সহজ জিনিসকে জটিলভাবে নেবেন না, এই নোটটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। এই নোটটা বুঝলেই চলে যে আইএনজির পরপরে নাউন দেওয়া থাকবে, ওই নাউনকে আপনি সাবজেক্ট ধরে যে কোনো কন্টিনিউয়াস টেন্স করবেন। আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে যদি হোঁচট খান তাহলে জেরান্ড, যদি সঠিক হয় তাহলে পার্টিসিপল। হোঁচট খেলে জেরান্ড, সঠিক হলে খুব একদম দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, তৃপ্তি নিয়ে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা প্রয়োজনে পাশে নোট লিখে রাখবো যে 1 থেকে 5 পর্যন্ত যে নোটগুলো আমরা পড়লাম সেখান থেকে যেন আমাদের কমন থাকে বা মনে করতে পারে পরবর্তীতে। রিডিং 1 নম্বর সেন্টেন্স দেখেন, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, 38তম আসছে। আমরা যত ভাবে শিখলাম এর বাইরে জেরান্ড পার্টিসিপল থেকে প্রশ্ন হবে না, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। জেরান্ড পার্টিসিপল থেকে আর কোনো প্রশ্ন হবে না যে এই 5টা নোটের বাইরে আছে। এই 5টা নোট কিন্তু 5টা নোট না, আরো ছোট, খেয়াল করেন আরো ছোট করে দিচ্ছি, ছোট নোট। কিন্তু আমরা বলেছি যে কোনো আইএনজি যদি বাক্যের শুরুতে বসে তা যদি ভাব থাকে জেরান্ড, না থাকলে পার্টিসিপল। কি বাক্যের উত্তরটি যদি আইএনজি হয় এটা জেরান্ড, আর কি বাক্যের উত্তরটির পরবর্তী আইএনজি হয় এটা পার্টিসিপল। প্রেপোজিশন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের উপরে আইএনজি থাকলে তা জেরান্ড হয়, পার্টিসিপল হয় না। আর একটা নোট করেছিলাম 4 নম্বর নোটটা, একটাবারই পরীক্ষা আসছিল, আর কোনোদিন আসেনি, ভবিষ্যৎ কবে আসবে জানি না। সেটা হচ্ছে ইজ এর পর যদি কি এর উত্তর হয়, ইজ এম ইজ আর ওয়াজা, ইজ এর পর কি এর উত্তর হয় এটা জেরান্ড, কেমন উত্তর হয় পার্টিসিপল। নোট ইম্পর্টেন্ট কোনটা? নোট ইম্পর্টেন্ট হচ্ছে 1 2 1 2 3 5, 4 নম্বরটা ইম্পর্টেন্ট না, 5 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এটা কত নম্বর নোট অনুযায়ী? নোট নম্বর 1।
নোট নম্বর 1 অনুযায়ী এটা হবে হচ্ছে জেরান্ড। আচ্ছা, হি গেভ আপ প্লেইং ফুটবল, তাহলে এটা হচ্ছে নোট নম্বর হচ্ছে 2 হতে পারে, নোট নম্বর 3 হতে পারে, নোট নম্বর 5 হতে পারে, কিন্তু অ্যান্সার হবে জেরান্ড। কেন দেখেন, নোট নম্বর 2 কি? গিভ আপ। গিভ আপ মানে এটা একটা শব্দ, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, লিভ করা, কোনো কিছু থেকে লিভ করা, সেরাম ক্লিয়ার না? কোনো কিছু থেকে লিভ করা, হ্যাঁ। গিভ আপ মানে কি? পরিত্যাগ করা। এটা একটা শব্দ, দেখতে মনে হচ্ছে দুটো শব্দ, প্রিপোজিশন, কিন্তু একটা শব্দ আসলে। এটা একটা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব। আমরা পড়বো এটা গ্রুপ ভার্ব, মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া। তাহলে হি ছেড়ে দিয়েছিল, হি লেফট ছেড়ে দিয়েছিল, হি লেফট ছেড়ে দিয়েছিল। লেফট না বলে সে গিভ আপ বলছে, এই তো। হি লেফট ছেড়ে দিয়েছিল। কি ছেড়ে দিয়েছিল? দেখেন কির উত্তরে লেখা আছে প্লেইং। প্লেইং ছেড়ে দিয়েছিল, খেলা। তাহলে কির উত্তর, এই যে অবজেক্ট, 2 নম্বর নোট। অবজেক্ট যদি আইএনজি হয়, জেরান্ট হয়, তাহলে জেরান্ট হয়েছে। আচ্ছা, এরপর আপনি যদি ভুলবশত মনে করেন এটা আপটা প্রিপোজিশন, তাহলে 3 নম্বর নোটে চলে যান। 3 নম্বরে বলা হয়েছে প্রিপোজিশনের পর আইএনজি বসলে জেরান্ট হয়, তাহলে আপটা প্রিপোজিশন, আইএনজি বসে, তাহলে জেরান্ট প্রমাণিত। এরপর 5 নম্বর নোটে, 5 নম্বর নোটে বলা হচ্ছে যে আইএনজির পরপরই নাউন থাকলে ওই নাউনকে সাবজেক্ট ধরে ওই আইএনজিটাকে আমরা কন্টিনিউয়াস করার চেষ্টা করব। যদি না পারি জেরান্ট দেব, যদি পারি পার্টিসিপল দেব। তাহলে আপনি ফুটবলকে সাবজেক্ট ধরেন, ধরে ওই আইএনজিকে মানে প্লেইং কে কন্টিনিউয়াস করার চেষ্টা করেন। ফুটবল ইজ প্লেইং, ফুটবল নিজেই মাঠে খেলছে, তা কি হয়? হবে না, ভুল হচ্ছে, কন্টিনিউয়াস করতে পারেননি, তাহলে জেরান্ট দিয়েছেন। এরপর আসেন, টেকিং এক্সারসাইজ ইজ গুড হ্যাবিট। তাহলে টেকিং এক্সারসাইজ মানে টেকিং ইজ গুড হ্যাবিট, মানে টেক এক্সারসাইজ এটা একটা শব্দ। টেক এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর নোট, এই নোটটা 1 নম্বর নোট অনুযায়ী এটা কি হবে? জেরান্ড। আচ্ছা, এরপর আসেন যে আই কেম ফর ওয়াচিং আ লাইভ ফুটবল ম্যাচ। তাহলে ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো আইএনজি থাকলে নোট নম্বর 3 সেটা হবে জেরান্ড। আচ্ছা, স্টপ ড্যান্সিং, এটা হচ্ছে যে 1 2 3 4 5 নম্বরে আসেন স্টপ ড্যান্সিং। তাহলে স্টপটা কি? ভার্ব। তাহলে ভার্বের পরে অবজেক্ট আছে কিনা টেস্ট করে দেখি। স্টপ, বন্ধ কর। কি বন্ধ করব? কয় নাচ। তাহলে এটা হচ্ছে নোট নম্বর 2, এটা জেরান্ড। আচ্ছা, ড্যান্সিং গিভস আস প্লেজার, 6 নম্বরের নোট নম্বর হচ্ছে 1, এটা হচ্ছে জেরান্ড, কারণ তার ভার্ব আছে। 7 নম্বরে হচ্ছে এটা নোট নম্বর 1, কিন্তু এটা পার্টিসিপল। আমরা বলেছিলাম বাক্যের শুরুতে কোনো আইএনজির ভার্ব থাকলে তাকে জেরান্ড বলবো, যদি ভার্ব না থাকে তাহলে পার্টিসিপল বলবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, নোট 5 কি কম্পাউন্ড নাউনের সাথে কানেক্টেড? হ্যাঁ, অনেকটা কানেক্টেড, কম্পাউন্ডের সাথে অনেকটা কানেক্টেড। হ্যাঁ, যেগুলো কম্পাউন্ড নাউন সেগুলো হচ্ছে জেরান্ড। কম্পাউন্ড নাউন যেগুলো, সিলিং ফ্যান এটা জেরান্ড, কিন্তু মুভিং ফ্যান পার্টিসিপল। বুঝতে পারছেন না? যে সিলিং ফ্যান, তাহলে ফ্যান ইজ সিলিং এটা হয় না, কিন্তু ফ্যান ইজ মুভিং অবশ্যই হয়, তাই না? আচ্ছা, 7 নম্বরে গেলাম আমরা, তাহলে হচ্ছে 8 নম্বরে তো আমরা জানি, 8 নম্বর এটা জানা, এটা 8 নম্বরে আপনি জানেন পারফেক্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। 9 নম্বরে কি? 9 নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল। 9 নম্বর। 10 নম্বর খেয়াল করেন, 10 নম্বর কিভাবে হবে? 10 নম্বর হচ্ছে নোট 3 5 অনুযায়ী জেরান্ড। নোট 3 তে কি ছিল? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আইএনজি থাকলে জেরান্ড, তো জেরান্ড হয়েছে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই রিডিং, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ আইএনজি, তাহলে জেরান্ড। আবার দেখেন 5 নম্বর নোট কি? আইএনজির পর নাউন আছে, তাহলে ওই নাউনকে সাবজেক্ট ধরে ওই আইএনজিকে চেষ্টা করেন কন্টিনিউয়াস করে, পারি কিনা দেখি। রুম ইজ রিডিং, হয় না, তাহলে জেরান্ড। 11তে দেখেন, 11 হচ্ছে নোট নম্বর 3 অনুযায়ী জেরান্ড, কারণ প্রিপোজিশনের পরে কোনো আইএনজি থাকলে তা জেরান্ড। 41 প্রশ্ন। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মচ, তাহলে এখানে 12 নম্বর। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মচ এটা হচ্ছে নোট নম্বর 1 এবং নোট নম্বর 5, নোট নম্বর 1 5 মিলে এটা হচ্ছে পার্টিসিপল। কেমন নোট নম্বর 1? আমরা বলেছিলাম বাক্যের শুরুতে কোনো আইএনজির যদি ভার্ব থাকে তাহলে জেরান্ড বলবো। তাহলে এই রোলিং এর কোনো ভার্ব নাই, দেখেন রোলিং এর ভার্ব থাকা অসম্ভব। রোলিং গ্যাদার্স নোমস, আর রোলিং গ্যাদার্স নোমস একটি গড়ন্তে
ময়লা জমে না, একটি ঘুরন্তে ময়লা জমে না, এটা হয় না। বরঞ্চ স্টোন গ্যাদার্স নো মচ, একটি পাথরে ময়লা জমে না। কিন্তু রোলিং এ ভার্ব নিচ্ছে না, কিন্তু পাথর শব্দটি ভার্ব নিচ্ছে। তাহলে গ্যাদারের ভার্ব হচ্ছে পাথর, রোলিং না। তাহলে এখানে বাক্যের শুরুতে আইএনজি আছে, কিন্তু সেখানে কি নাই? ওই যে বললাম, দ্য গার্ল সুইমিং ইন দ্য রিভার ইজ মাই ফ্রেন্ড। তাহলে নদীতে সাঁতার কাটা মেয়েটি আমার বন্ধু, সাঁতার না, সাঁতার বন্ধু না, মেয়েটি। এখানে গড়ন্ত জড়ো করে না, স্টোন জড়ো করে, পাথর জড়ো করে, গড়ন্ত না, ঘুরন্ত না। এটা গেল। আর নোট নম্বর 5 অনুযায়ী কি? রোলিং স্টোন, আইএনজি প্রপার নাউন আছে, ওই নাউনকে সাবজেক্ট ধরেন, ধরে রোলিং কে সাইজ করেন। যদি সাইজ করতে পারেন পার্টিসিপল, আর না পারলে যা পারতেছি আমরা, যে স্টোন ইজ রোলিং, একটি পাথর ঘুরছে, বাক্য সঠিক, সঠিক। তাহলে পার্টিসিপল। এই পার্সন 13, তাহলে 13 আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে 13 তো আমরা দেখলাম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। 14 হচ্ছে রাইটিং আ লেটার আর সেন্ট হিম। তাহলে বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে কি? আইএনজি, কিন্তু তার ভার্ব নেই, তাহলে এটা পার্টিসিপল, নোট নাম্বার 1। আচ্ছা, এরপর হচ্ছে 15 আমরা দেখবো যে ক্যান ইউ টিচ মি পেন্টিং। ক্যান ইউ টিচ মি পেন্টিং, গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করেন। ক্যান ইউ টিচ মি পেন্টিং খুবই মানে এটা ক্রিটিক্যাল একটা সেন্টেন্স। ক্যান ইউ টিচ মি পেন্টিং, তারপর এটা যদি আপনি অ্যাসার্টিভ করতেন তাহলে কি করতেন? ইউ ক্যান টিচ মি পেন্টিং, ইউ ক্যান টিচ, শিখাতে পারো। কাকে শিখাতে পারবো? আমাকে। কি শিখাতে পারবো তোমাকে? পেন্টিং, ছবি আঁকা, পেন্টিং, পেন্টিং শিখাবা। তাহলে এখানে দেখেন দুটো অবজেক্ট কিন্তু রয়েছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে পেন্টিং। একটা ব্যক্তিবাচক কর্ম আর একটা হচ্ছে বস্তুবাচক কর্ম। তাহলে আমরা বলছিলাম যে কোনো অবজেক্টের জায়গায় যদি আইএনজি থাকে, অবজেক্টের স্থানে যদি আইএনজি থাকে জায়গায়, সেটাকে আমরা জেরান্ড বলবো। তাহলে এটা হবে নোট নাম্বার 2 জেরান্ড। আচ্ছা, এরপর আসেন লুক এট দ্য ফ্লাইং বার্ড, এটা 16 এবং 16-এ এটা নোট নাম্বার 5। নোট নাম্বার 5 অনুযায়ী এটা পার্টিসিপল। কিভাবে? ওই যে আইএনজি প্রপার নাউন আছে, ওই নাউনকে সাবজেক্ট ধরেন, বার্ড ইজ ফ্লাইং, সেন্টেন্স করা যাচ্ছে। আচ্ছা, 17, তাহলে 17 সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে এটা হচ্ছে নোট নাম্বার 1 অনুযায়ী জেরান্ড। আচ্ছা, লাভ সুইমিং 18 নম্বর, নোট নাম্বার 2 অনুযায়ী এটা জেরান্ড। এরপরে 19 নাম্বার, 19-এর হচ্ছে নোট নাম্বার 1, এটা অনুযায়ী হচ্ছে জেরান্ড। নো 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 নো, এটা 19 নাম্বারটা হচ্ছে, 19 নাম্বারটা এটা জেরান্ড, ঠিক আছে, কিন্তু এটা নোট নাম্বার 1 না, এটা নোট নাম্বার 4 জেরান্ড। বলছে হার ফার্স্ট চয়েস, তো তার ফার্স্ট চয়েসটা কি? তার ফার্স্ট চয়েসটা কি? তার ফার্স্ট চয়েসটা কি খেয়াল করতে হবে। তার ফার্স্ট চয়েসটা কি? ফার্স্ট চয়েসটা কি? তাহলে কিউ, তখন বলছেন যে ইজের পরে যে কিউর উত্তর হয় তাহলে জেরান্ড হবে। 20টা হচ্ছে যে শি ইজ গুড অ্যাট, তাহলে এখানে হচ্ছে যে নোট নাম্বার 3 প্রিপোজিশনের পরে এটা জেরান্ড। 21 সুইমিং ইন দ্য পন্ড, শি ওয়েন্ট হোম, তাহলে এটা হচ্ছে নোট নাম্বার 1, নোট নাম্বার 1 এবং সেটা পার্টিসিপল, কারণ বাকি শুরুতে আইএনজি আছে কিন্তু সেটা কি নাই? সাবজেক্ট নাই, এই ভার্ব নাই, সাবজেক্ট না আসে। এরপর 22 হচ্ছে মাই প্রফেশন ইজ টিচিং, তাহলে এটা নোট নাম্বার 4, নোট নাম্বার 4 এটা জেরান্ড। 23 দ্য গেম ইজ এক্সাইটিং, নোট নাম্বার 4, মানে বিভার্বের পরে কেমনের উত্তর, তাহলে পার্টিসিপল। 24 হচ্ছে শি এনজয়স শপিং, খেয়াল করেন, শি এনজয়স শপিং, তাহলে নোট নাম্বার 2 জেরান্ড। 25
25 হচ্ছে দিস ইজ শপিং ব্যাগ, দিস ইজ শপিং ব্যাগ। এই যে ওটা বলতে ভুলে গেছিলাম, এক ভাই প্রশ্ন করেছিলেন, দিস ইজ শপিং ব্যাগ। শপিং ব্যাগটা হচ্ছে কম্পাউন্ড নাউন, খেয়াল করেন। শপিং ব্যাগটা হচ্ছে রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, অ্যাডজেক্টিভ। শপিং ব্যাগ, শপিং ব্যাগ এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্যাড কাজে লাগবে না, মাথায় রাখতে হবে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্যাড কাজে লাগাতে হয়ও না। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যদি আপনি প্যাড কাজে লাগান তাহলে এটা হবে না, এটা কখনো হবে না। আমি যদি বলি যে হি লিভস ইন ঢাকা সিটি, হি লিভস ইন ঢাকা সিটি, তাহলে ঢাকা সিটি নিজেই কিন্তু একটা কম্পাউন্ড নাউন, তাই না? ঢাকা ইউনিভার্সিটি এটা একটা কম্পাউন্ড নাউন, তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্যাড খাটবে না। আচ্ছা দেখেন, অনেক সময় খাটবে কিন্তু জেরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে খাটবে না। কিন্তু যেমন এখানে বলা হচ্ছে যে দিস ইজ আ শপিং ব্যাগ, তাহলে আপনি এটা মনে করতে পারেন, খেয়াল করেন যে হচ্ছে একটা ডিটারমিনার, হচ্ছে প্যাডের একটা অংশ আর্টিকেল, এরপরে দুটি ওয়ার্ড আছে, তাহলে শেষ একটি নাউন আর শপিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাপারটি এরকম হবে না। তাহলে এখানে 25 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা নোট নাম্বার হচ্ছে 5 অনুযায়ী জেরান, ব্যাগ ইজ শপিং, ব্যাগ নিজেই শপিং করছে। এটা হয় না, ভালো লাগে না, সেন্টেন্স ভুল হবে। 26 সিং ইজ বিলিভিং, এটা বলছিলাম তখন, সিং ইজ বিলিভিং, তাহলে এটা হচ্ছে নোট নাম্বার 4 এবং এটা হচ্ছে জেরান্ট। আচ্ছা, যদি সিং এর নিচে দাগ দেয় তবুও জেরান, কেন? সাবজেক্ট হিসাবে জেরান। বিলিভিং এর নিচে দাগ দেয় তবুও জেরান, কেন জেরান? কারণ যে বিভার্বের পর কি এর উত্তর, দেখাটা কি? দেখাটা বিশ্বাস, কমপ্লিমেন্ট। দেখাটা কি? দেখাটা বিশ্বাস। তাহলে বিলিভিং এর নিচে দাগ থাকে, সিং এর নিচে দাগ দিলে এটা এমনি সবাই পারবে, এটা জেরান। কিন্তু বিলিভিং এর নিচে দাগ থাকলে এটা কনফিউজড হয়ে যায়, তাহলে বিলিভিংটা হচ্ছে জেরান। 26 নম্বর। 27 ডু নট জাম্প ফ্রম রানিং ট্রেন, রানিং ট্রেন, খেয়াল করতে হবে। তাহলে এখানে 27 নম্বরে আমরা নোট নম্বর 5 দেখবো, এটা পার্টিসিপল। আইনজির পরপরে নাউন আছে, এই নাউনকে সাবজেক্ট ধরেন, ধরে কন্টিনিউয়াস করার চেষ্টা করেন, দেখেন পারবেন। ট্রেন ইজ রানিং, একটা ট্রেন দৌড়াচ্ছে। 28 নম্বরটা, এটা এই যে বিভাগ নিয়ে যত কথা বললাম, এই একটা পরীক্ষা আসছিল, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা হচ্ছে যে 4 নম্বর নোট এবং এটা হবে পার্টিসিপল। এনলাইটেনিং, এনলাইটেনিং মানে হচ্ছে ইনফরমেটিভ, ইনফরমেটিভ বা ইনস্ট্রাকটিভ, গঠনগত বা গঠিত বা তথ্যবহুল, জ্ঞান গর্ভময়। তাহলে এডুকেশন